হয়েছিল? মানে ওই সিচুয়েশনে আমাকে এত পরীক্ষা দিতে দিবে না, তো আমার ফোনটা সবসময় চেক করতো যে আমি কারোর সাথে কথা বলি কি না। আমার নাম্বারে ফোন দিত, ওনারাই ফোন দিত যে আমি ওয়েটিং আছি কি না। যে আম্মুর গাইডে ছিলাম সে সবসময় চোখে চোখে রাখতো। তো এক সপ্তাহ দেখলো যে আমি কথা বলতেছি না, কিন্তু ওনাদের বিশ্বাস যে আমি রিলেশনটা কন্টিনিউ করব, যতই গ্যাপ দেই না কেন কন্টিনিউ করব। তো আমাকে পরীক্ষা দিতে দিবে না, বলতেছে যে তুমি বিয়ে করো, ভালো পাত্র আছে। আমার কলেজ থেকেও গেছিল কয়েকজন মানে সম্বন্ধ নিয়ে, যার কারণে আমার বিয়ে দিতে চাচ্ছিল। তো আমি বলছি ঠিক আছে, আমার পরীক্ষা দিতে হবে না, আমাকে কোনো কোর্সে ভর্তি করায় দেন। সাধারণত কি হয়, আপনাদেরকে বড় করে মেয়েদেরকে কোনো একটা সৎপাত্রে পাত্রস্থ করে বিয়ে শাদী দিয়ে দেয় নাকি? তাহলে মানে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে ওনারা নিজেরাই অ্যাফেয়ার করে তাদেরকে নিয়ে আসে। কিন্তু এই আশ্রমের কোনো ছেলে হওয়া যাবে না? না, আশ্রমের ছেলে হওয়া যাবে না, কিন্তু যে কোনো অ্যাফেয়ার করতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু আশ্রমের হওয়া যাবে না। ওকে ফাইন। তারপর তো আমাকে বললো যে তুমি বিয়ে করো। আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে না, যে কেন এটা করতেছো বা এইটার জন্য তোমাকে এটা করা হইলো, কিচ্ছু বলে না। কিন্তু আমার সাথে ওইরকম বাজে বিহেভ করে। তো আমাকে যখন বিয়ের জন্য খুব ফোর্স করতে লাগলো, তখন আমি বললাম যে আমাকে কোনো কোর্সে ভর্তি করায় দাও, আমি ওর সাথে যোগাযোগ করবো না। আমাকে সেলাইয়ের কোর্সে ভর্তি করে দিল, যে এখানে 3 মাস একটা কোর্স করব, কোর্স করার পরে আমার একটা চাকরি হবে গার্মেন্টসে। আমি সব থেকে ভালো স্টুডেন্ট ছিলাম আমার ব্যাচের, কিন্তু না আমার শুরু থেকেই যতদূর লেখাপড়া করছি সবসময় আমার রেকর্ড ভালো ছিল, মানে ডিসিপ্লিনও ভালো ছিল এবং রেজাল্টও ভালো ছিল। কিন্তু আমাকে পরীক্ষা দিয়ে দেবে না, আমাকে গার্মেন্টস চাকরি করতে হবে। আর উনি খুব ভালো মতোই জানতো যে আমার দ্বারা এসব সম্ভব না, মানে আমি শুধু লেখাপড়াই করছি, খেলাধুলা অন্যান্য যেসব কাজ এসব আমি করতে পারি না। ভর্তি করে দিল, আমিও যাইতাম ক্লাসে বেশ কিছুদিন, প্রায় 1 মাসের মতো গেছি। ওই সময় আমাকে ক্লাসে যাচ্ছি, তারপরে ক্লাস থেকে যখন বাসায় আসতাম তখন আমার সাথে 1-1.5 ঘন্টা, প্রায় দিনই 1-1.5 ঘন্টা এসে কথা বলতো যে ভালো ছেলে আছে, বিয়ে করো, তোমার ফিউচারে এইটা হবে ওইটা হবে, কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না, বিয়েই করতে হবে এবং এখনই সেই বিয়েটা করতে হবে। বলে তুমি যদি চাও এই মাসেই বিয়েটা দিয়ে দিতে পারি, আমরা খুব ভালো ঘরের ছেলে, তুমি খুব ভালো থাকবা। কিন্তু আমি তো কাউকে বিয়ে করতে যাচ্ছি না, আমি চাচ্ছিলাম যেভাবে পরীক্ষাটা অন্তত দেই, কিন্তু পরীক্ষা দিতে দিচ্ছে না। সেই কারণে আমি এক পর্যায়ে মনে হয়েছিল যে দিবে না, শুধু শুধু আর কি করব, এত দূর লেখাপড়া করলাম, আমার ইচ্ছা ছিলাম পরীক্ষাটা দিই, ভালো কোথাও লেখাপড়া করি। সেই কারণে আমি সুইসাইড করতে যাচ্ছিলাম। তো তুমি কি কোনো স্টেপ নিয়ে ফেলেছিলে সুইসাইড করার? রাইট, হ্যাঁ, বিভিন্ন রকম কাজ করতাম, ধরা খেয়ে যেতাম। যেমন আলমারির মধ্যে আসি, দেখা যেত অজ্ঞান হয়ে গেছি, বেশিক্ষণ থাকতে পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম। পরে ওই যে আম্মু আছে নজর রাখতো, মানে তার একটু গ্যাপের চান্সটাই আমি নিতাম, সে আবার আসতো, তখন আলমারির ভিতর থাকলে তোমার মনে হতো তুমি সুইসাইড মারা যাবে এখানে? না, আমি কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে যেতাম ওখানে। তো অজ্ঞান হয়ে গেলে ওখান থেকে তোমাকে যদি কেউ উদ্ধার না করে তাহলে তুমি ওখানে মারা যাবে, এরকম বিষয় আমার মনে হতো যে আমার কিছু একটা হবে। আর কি স্টেপ নিতে? তারপরে আমি দোতলা বাসা, তো দোতলার যে সিঁড়িটা, ওখান থেকে লাফ দিলে মানে মুখের হাত পার অনেক ক্ষতি হবে, মানে খুব খারাপ অবস্থা হয়ে যাবে, মানে বিভৎস চিন্তাগুলো আসতো নিজের মধ্যে। ওকে, বুঝতে পারছি। ওখান থেকে লাফ দিব। এবং তোমার যে স্ট্যামিনাটা, মেন্টাল যে স্ট্যামিনাটা, সেটাও অনেকটা দুর্বল। এটা তোমার বেড়ে ওঠার কারণেই হয়েছে সামহাও। এটা তারা বুঝতো, যে কারণে তারা খুব একটা শারীরিক চাপ দিতে পারতো না, যেটা মনে হয়েছে কথা শুনে। ওকে, সো সুইসাইডের প্রসঙ্গে ছিলাম আমরা। সাগর, তারপর? ও সুইসাইড করতে গেল, যে আমার সাথে এত প্রবলেমের পরে ও সুইসাইড করার পদক্ষেপ নিল। সুইসাইড করার আগে আমাকে ফোন দেয় যে আমি তো এই কাজ করে ফেলবো। আমি অনেক কষ্ট পাই, আমি 1 সপ্তাহের সাথে কথা বলিনি আমি। তারপরও ওর বাসার পিছনে, তখন বৃষ্টি পড়ছিল, বাসার পিছনে আমি প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি যে তুমি কিছু করো না, আমি আসি, আমি তোমার সাথে থাকবো, যেমন করেই হোক, যেভাবে হোক, আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করবো, তুমি কিছু করো না, তুমি কিছু করলে আমিও কিছু করে ফেলবো। তো অনেক চেষ্টার পর ও থামলো, আমার সাথে রাতের বেলা কথা বললো। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু তোমার পরীক্ষা দিতে দিবে না, তোমাকে ঠিকমতো বের হতে দিচ্ছে না ওখান থেকে, যে তুমি একদিন কষ্ট করে তুমি একটু পালিয়ে বের হও, দেখা করো আমার সাথে। তো ও কোনোভাবে ম্যানেজ করে দেখা করতো। তো আমি তখন ওকে বলি যে আচ্ছা ঠিক আছে, শুনো, তোমার জামা কাপড়গুলা তুমি বের করে নিয়ে আসতে পারবা কোনোভাবে? যে ও আমাকে বলে যে কীভাবে বের করে যায়। আমরা 2জন মিলে তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি অল্প অল্প করে তুমি যেই ইয়াতে নিয়ে যায়, তুই কোর্সে ভর্তি করাইছে, সেলাই কোর্সে, আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে যাওয়ার সময় ব্যাগে করে
প্রত্যেক দিন অল্প অল্প করে কাপড় নিয়ে আসবা। অল্প অল্প করে কাপড় নিয়ে আসতো, ও ফ্রেন্ডের বাসায় থাকতো, কয়েকটা ফ্রেন্ডের বাসায় আলাদা আলাদা করে রাখতো। মানে প্ল্যানটা হচ্ছে আপনি ওকে বের করে নিয়ে এসে বিয়ে হ্যাঁ, করবেন বা এরকম কিছু একটা। ওকে, এভাবে প্ল্যান করছি, তো ও এভাবেই বের করতো। যখন দেখা গেছে যে ওকে খাবারের কষ্ট দিচ্ছে আর জোর করে ওরা কিন্তু নজর রাখতো, ওরা কিন্তু প্রায় বুঝে গিয়েছিল, ঠিক আছে, যে ও আমার সাথে রিলেশন এখন খুব ভালোভাবে আছে, কন্টিনিউ করতেছে, ও আমাকে ছাড়বে না। তো কী করলো, আমাকে ফোন দিত, ও যখন ভিতরে থাকতো আমাকে ফোন দিত, ফোন দিয়ে গালিগালাজ করতো, তখন অনেক হুমকি দিত যে এই করব ওই করব, তোমার ক্যারিয়ার কিভাবে নষ্ট করা যায় এভাবে করব। তো আমি যে প্রথম চাকরিটা পেয়েছিলাম সেই চাকরিটার রেফারেন্স কিন্তু তারা দিছিল তাদের জন্যই আমি ওই চাকরিটা পেয়ে গেছিলাম। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে যেহেতু চলে যেতে চাচ্ছি, আমি যদি এখানে থাকি ওরা আমাদের তো ধরে ফেলবে, আর ওরা আমার চাকরিটা নিয়ে এমনও দেখা গেছে যে চাকরি থেকে তাদের যেহেতু চেনাশোনা, তাদের রেফারেন্সে তারা বাদ দিয়েও দিতে পারে। তো আমি কী করলাম যে আমি আরেকটা জায়গায় পরীক্ষা দিচ্ছি, আরেকটা চাকরির জন্য খুঁজছি। কিছুদিন খোঁজার পর আমি একটা চাকরি পেয়ে যাই, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ, আমি যেখানে এখন আছি সেখানে নারায়ণগঞ্জ আরেকটা প্রতিষ্ঠানে আমি চাকরি পেয়ে যাই। তো ওখানে আমি বাসাটা শিফট করে নিয়েছি। আমার বাসা বলতে তখন ছিল হচ্ছে মাত্র বেড আর হচ্ছে সামান্য কিছু জামা কাপড়, এই তো ওর জামা কাপড়ও বের করে নিয়ে আসে। তারপরে একদিন সময়টা দুপুরবেলায় ছিল, তো আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু সব কিছু বের করে ফেলছি, এখন আমি কি করব। আমি বললাম যে আচ্ছা আমি অফিসে আছি, আমি কালকে সকালবেলা আসবো, ভোরবেলায় তুমি একটা কাজ করো, তুমি ভোরবেলায় যেহেতু তুমি ইয়াতে যাবে, কোর্সে যাবে, যে একটু ভোর দিকে বের হয়েও। তো পরদিন ভোরবেলায় বের হয়, তো আমি ওকে নিয়ে চলে আসি এদিক দিয়ে। ওর যে নাম্বারটা ছিলাম এই নাম্বারটা বন্ধ করে দিছি, আমি আমার নাম্বারটা বন্ধ করে দিয়ে আমি ওখানে আসি। তো আছি এখন নতুন একটা বাসায় উঠছি, যেহেতু ওখানে চাকরি করছি, নতুন বাসায় উঠছি। প্রথমে আমি বিয়ে করি নাই, প্রথমে যেহেতু সাবলেট উঠছি, তো ওখানে আমি যেহেতু 3টা রুম আছে, 3টা রুম কি 2টা রুম আর একটা হচ্ছে হল রুম। তো আমি বাসায় পরিচয় দিলাম যে এটা আমার ওয়াইফ, তো ওভাবেই নিয়ে গেছি। তো একটা মাস ও বাইরে থাকতো, মানে ও ভিতরে আমার রুমে থাকতো আর আমি বাইরে থাকতাম, এভাবে চলতাম। তো পাশের ভাবিরা বললো যে কী এরকম করে থাকা, আমি ছিলাম একটু ঝগড়াঝাটি হয়েছে। তো পরে মাসে যে বেতনটা পাইছি, আমি প্রথম বেতন পেয়ে আমি ওকে বিয়ে করি। এটা আমার কতগুলো কলিগের সাহায্যে, যে তারা টাকা পয়সা বা এভাবে বিয়েটা দেয়। কত সালে বিয়েটা হলো? এটা হচ্ছে 2017। ওকে, মানে 2017 কত কোন মাসে? এটা হচ্ছে জুলাই মাসে, বেশ কিছুদিন হলো আর কি। হ্যাঁ, জুলাই মাসের 7 তারিখে আমরা বিয়ে করার পরে আমাদের খবর কিন্তু ওরা জানে না, ওই অনাথ আশ্রমে কেউ জানে না, পালিয়ে এসছে। হ্যাঁ, তো অনাথ আশ্রমে কেউ জানে না। তো আমরা ঠিক মতোই চলছি, ভালো মতোই চলছি, 2 মাস খুব ভালোভাবেই চললাম। একদিন আমি কাজের ক্ষেত্রে নারায়ণগঞ্জে যেহেতু গেছি, কাজের ক্ষেত্রে যাওয়া হয়, তখন ওখান থেকে যে অনাথ আশ্রমে একজন ভাইয়া ছিল, সেও আবার নারায়ণগঞ্জে কোথাও জব করতো, সে আমাকে দেখে ফেলছে, এবং দেখে ফেলে সে আমার পিছু নিছে, আমি সেটাও জানি না, আমি তাকে দেখিনি। পরে আমি যে বাসায় থাকতাম, যে অফিসে কাজ করতাম, দেখি কন্টিনিউ সে আমাকে ফলো আপ করতো। তো এভাবে করে সে আমার প্রত্যেকটা খবর জানে, আমি কোন দোকান থেকে লোড করতাম, দোকানে আমি দেখা গেত আমি প্রত্যেক দিন কিন্তু লোড করা লাগতো, যেহেতু আমি চাকরি করি, আমার চাকরির ক্ষেত্রে তো আর বাইরে বের হইতে পারবো না। আমার অফিসটা এমন জায়গায় ছিল, যদি মোবাইলে টাকা না থাকে তাহলে আমার অনেক দূর যেয়ে তারপর মোবাইলে টাকা ভরতে হয়। তাই প্রত্যেক রাতের বেলা আমি বাসায় ঢোকার আগে মোবাইল নাম্বারটা লোড করে তারপর ঢুকি। তো ওখান থেকে ও পেয়ে যায়। একদিন আমি অফিসে আছি, তো ওখান থেকে ফোন আমি নর্মালি তো চিনি না, আননোন নাম্বার, তো ফোন ধরছি। তখন আমার কথা জিজ্ঞেস করে যে তুমি কোথায়, আমি বলছি কে বলছেন, তারপর পরিচয় দেয়, তারপর বলে যে আমি কিন্তু জানি তুমি কোথায় থাকো, কোথায় চাকরি করছো, সব কিছুই জানি, আমাদের কাছে সব কিছু খোঁজখবর আছে, তোমাকে দেখছে এখানে, তোমার বাসা এখানে। যখন দেখি সব কিছু এক্স্যাক্ট বলে দিচ্ছে, তো আমাকে জিজ্ঞেস করছে তোমার কাছে পাপিয়া গেছে কিনা। আমি তখন যেহেতু দেখছি যে সব কিছু এক্স্যাক্ট বলে দিছে, তো আমি বললাম যে হ্যাঁ আমার কাছে চলে আসছে, ধরা খেয়ে গেছি আমি। তো আমি আর মিথ্যা কথা বলিনি, আমি সত্যি কথা বলে দিছি। তো বলছে যে আচ্ছা তোমরা কি বিয়ে করছো, আমি বললাম যে হ্যাঁ বিয়ে করছি। আচ্ছা ঠিক আছে তুমি আসো। এটা কে জিজ্ঞেস করেছে? ওই যে ওখান থেকে আশ্রমের অথরিটি। হ্যাঁ অথরিটি। ওকে, তো তোমরা কি বিয়ে করছো, আমি বলছি হ্যাঁ আমরা বিয়ে করে ফেলছি। তো বললে যে আচ্ছা ঠিক আছে আসো দেখি, কাবিন নাম্বারটা নিয়ে আসো। তো আমার ভয় লাগছে যে আমি ওকে বলি যে আমি একটু ঘুরে আসি, আমি প্রথমে জানাইনি, ঠিক আছে। তো আমি আসি অনাথ আশ্রমে। তো আসার পর আমাকে প্রচণ্ড মারধর করে, যেহেতু আমি করি, অনেক মারধর করা হয়। আমার বাম পায়ে অনেক
বড় আঘাত পাই। তো তারপরে কারা বলে- মারে আপনাকে? ওখানে ভিতরেই। অথরিটি মারে? হ্যাঁ, মানে যারা মেরেছে তারা কি ওখানকার ম্যানেজমেন্টের কেউ? ম্যানেজমেন্টও ছিল। তারপর ওরা যাকে ভাই বলতো ওরা ওখানকার ছেলেমেয়েরা, যারা আশ্রমের ছেলেমেয়েরা, তারা মারে? ছেলেরা মারছে। আচ্ছা, যে ও যে ঘরে থাকতো সেই ঘরের যে ভাই ছেড়া ছিল ও ওকে ওকে, ইন্টারেস্টিং। মানে ওরা মনে করতেছে ওর বোনকে নিয়ে গেছেন আপনি। আচ্ছা, তারপর অনেক মারে, আমি বাম পায়ে প্রচণ্ড জখম হই, খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো আমি পরে ওকে ফোন দিই যে আচ্ছা আমার তো এই অবস্থা হয়ে আছে, তুমি কাবিননামাটা নিয়ে আসো, ঠিক আছে? তো ওই সময় জানতে পারি আমাকে পুলিশ কেসও করা শেষ আমার নামে। কেসও করছে, যেদিন ও পালিয়ে আসছে সেদিনই বলে কেস করছে। তো পুলিশ আসলেও আমাকে ভিতরেই আটকে রাখা হয়। তো ও তো নতুন গেছে ওখানে, ও কোথাও বাইরে টাইরে যায় না। তো আমি ওকে বললাম যে ও তো একা আসতে পারবে না, আমাকে দেন, আমি ওকে বলে দিই। আমি ওকে মোবাইলে বলে দিছি যে কীভাবে আসতে হয়। তো ওভাবে ও আমার কথা শুনে আসে কাবিননামাটা নিয়ে আসে। তো পরবর্তীতে কাবিননামাটা দেখে যে আসলে বিয়ে হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক ছিলেন আপনারা? প্রাপ্তবয়স্ক, যেহেতু তারা আর কিছু করতে পারেনি। পুলিশ কিছু করেনি? না। তারপর আমাকে 2 বার হাজিরা দেওয়া লাগে। কোথায়? পুলিশের কাছে। পুলিশের কাছে কেন হাজিরা দিতে হবে? হাজিরা দিতে হলে তো আপনি হাজিরা দেবেন কোর্টে। পুলিশ কি করে, মানে পুলিশের রোলটা কি ছিল এখানে? পুলিশের দিকে তারা কেস করার পরে যে কেস করেছিল, তো আপনি থানায় গিয়ে হাজিরা দিয়েছেন? থানায় গিয়ে কি বলেছে ওখানে, কি করেছে? যে তাদের ধারণা ছিল যে তারা ওখান থেকে বলছে যে আমি মেয়েকে নিয়ে পালিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মেয়েকে নিয়ে পালিয়ে গেছি, এটা হচ্ছে পুলিশ তো কোনো হ্যারাসমেন্ট করেনি আপনাদের? না। ওকে, ফাইন, ভেরি গুড। হ্যাঁ, যাওয়া হয়, কাবিননামাটা দেখায়, তারপর কেস উঠায় না। তারপর ওই দিন আমাদের কেসটা কারা উঠায়? ওরা উঠায় নাই? ওরা উঠায় নাই, আচ্ছা। তখনও উঠায় নাই। তখন আমাদের ওই দিন ছেড়ে দেওয়া হয়। আমি বাম পায়ে প্রচণ্ড জখম অবস্থায় আমি বাসায় আসি। আমার ওয়াইফ অসুস্থ, ওই সময় আমাকে সেবা করে। আমার এমনিতেই তো আমি আমার চাকরিটা কন্টিনিউ করতে পারিনি। তারপর আবার ঢাকায় যাওয়া, পুলিশের কাছে থানায় যেয়ে হাজিরা দেওয়া। 2 দিন হাজিরা দেওয়ার পরে যখন আমি নিজেই বলছি আচ্ছা আমরা তো বিয়ে করে ফেলছি, এখন কেসটাকে পরবর্তীতে কেসটা উঠিয়ে নেওয়া হয় আমাদের। তো ওই মাসে আমার প্রচণ্ড অসুস্থ, আমার পা ভেঙে গেছে। তারপর আমার ওয়াইফ অসুস্থ, আমি অনেক দিন আমার অফিস গ্যাপ হয়ে যায়। তো অফিসে আমি যেই গার্মেন্টস সেক্টরে ইঞ্জিনিয়ার ছিলাম, তো তারা বলে যে আচ্ছা আপনার আর কন্টিনিউ করা লাগবে না, জবটা ছেড়ে দেয়। হ্যাঁ, তারাই বলে যে আচ্ছা পরদিনই সেই রিজাইন লেটারটা নিয়ে যান। তা আমি ওখানেকার যে আমাদের জেনারেল ম্যানেজার ছিল জেমস স্যার, তাকে অনেক রিকোয়েস্ট করি যে স্যার আমাকে শেষের উইকেন্ড, বাট তারা আমার জায়গায় আরেকজন লোক নিয়ে নিছে এরই মধ্যে। তো আমি ভাঙা পা নিয়ে গেছি অফিসে, রিজাইন লেটারটা নিয়ে এসে আমি ওয়াইফকে জানাই নি তখনও যে আমার চাকরিটা নাই আর। কারণ আমার ওয়াইফ তখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে। কারণ ভারী কাজ করতে হতো না, আমি কষ্ট করে চলতেছি। সেদিন আসলাম বাসায়, ওর জ্বর ছিল, আমি নিজেই করলাম, মাথায় পানি দিয়ে দিলাম। তখন ও জানে না, তখন আমার দিকে তাকালে যে আজকে তুমি আগে আসি না, তোমার অসুস্থ তো তুমি, এই জন্য আগে আসলাম। তারপর বললে না তোমার চোখ তো অন্য কথা বলতেছে তুমি। তারপরে রাতের বেলা অনেকক্ষণ পর বলছি যে আমার এই চাকরিটা এই অবস্থা চলে গেছে, আমার অনেকগুলো গ্যাপ হয়ে গেছে এই কারণে। তো ওই মাসে খুব খারাপভাবে আমরা দিন কাটাইছি, যে দেখা গেছে যে পরের মাসে বেতন পাবো, ওই মাসে এই যে এত ঝামেলা, ওষুধপত্রতে চলে গেছে, টাকা পয়সা চলে গেছে। আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, খাবার দাবারের জন্য কিছু টাকা পয়সা নাই। তো আমরা কি করতাম, আমাদের কিছু টাকা ধার নিতাম, বা দোকান থেকে ধার নিতাম, যে ওই মাসটা কোনো মতে চলে আসছি। পরের মাসে যে বেতনটা পাইছি, আমি আগের মাসে তো চাকরি করছি যতদিন, 25 দিনের মতো চাকরি করছি, তখন 12,000 টাকা দেয়। তো 12,000 টাকা পেয়েছিলাম। টাকা পাওয়ার পর বাসা ভাড়া, দোকান ভাড়া, দোকানের সদাই যে বাকি নেওয়া হয়েছিল সেগুলি দেওয়ার পরে আমাদের হাতে খুব অল্প থাকে। সেই অল্প টাকা দিয়ে ওর চিকিৎসাও ঠিক মতো হয় না, ও কিছুদিন পর অসুস্থ হয়ে যাচ্ছে। চিকিৎসার জন্য কিছু টাকা রাখলাম, বাজারের জন্য কিছু টাকা রাখলাম, আর আমি নতুন চাকরিও তো খুঁজতে হবে। তো নতুন চাকরির জন্য খোঁজার চেষ্টা করতেছি। আমি ওকে ছাড়া কোথাও যাইতেও পারতেছি না, ও কারণ অসুস্থ হয়ে যায়, বাসায় ওকে দেখার জন্য কেউ নাই। আবার আমার এখান থেকে চাকরিও দরকার। তো আমি ফোনে কতজনের কাছে জিজ্ঞেস করলাম, যে আগে যেসব অফিসে চাকরি করছি 2টা অফিস, বললাম ভাই আমার ওয়াইফের তো এই অবস্থা, আমার একটা চাকরির খুবই দরকার, যে আমি পরিশ্রম করতে চাই, আমি পরিশ্রম করে বাঁচতে চাই। তো অনেকে অনেক কথাই বলে, যে সবাই সহানুভূতি দেখায়, আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। পরে
ওই মাসটা কোনো মতে কাটাইলাম। পরের মাসে আমার ওয়াইফের প্রচণ্ড খারাপ অবস্থা, বমি হচ্ছে বারবার, গলা থেকে রক্ত পড়ছে, পেটে ব্যথা, যেমন গাইনি প্রবলেম হয়ে গেছে। তো আমি অনেক দিন ওই অনাথ আশ্রমে ফোন দিলাম যে স্যার আমার তো এই ওয়াইফের এই অবস্থা। তারা রেসপন্স করে বা শুনলেও না শুনে ইয়া করে। তো একদিন রাত্রেবেলা অল্প কিছু খাওয়া দাওয়া করার পরে ও প্রচণ্ড জ্বর চলে আসে। হ্যাঁ, ও আমাকে বলে যে আমি আর সহ্য করতে পারতেছি, আমার দম নিতে কষ্ট হচ্ছে, তো আমি এখন কি করব। তো ওই দিন রাতের বেলা আমার মনে আছে আমি প্রায় 2 ঘন্টা ফোন দিছি, কেউ রেসপন্স করে নাই। পরদিন সকালবেলা আমি খুব ভোরবেলায় ফোন দিছি, পরে ধরছে। তো বললাম যে স্যার আমার ওয়াইফের তো খুব খারাপ অবস্থা, এটা যদি ডাক্তার না দেখাই তাহলে খুব খারাপ হয়ে যাবে আমার ওয়াইফের সাথে। তো ওনারা বলে যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। আমার ওয়াইফ হাঁটতে পারে না, আমি কোনো মতে কষ্ট করে নিয়ে গেছি। ও গাড়িতে উঠছে, ঠিকমতো বসতে পারতেছে না, পুরো চোখ মুখ লাল হয়ে গেছে। তো পেট ব্যথায় ওর ব্লিডিং শুরু হয়েছে, ইয়াতেই মুখ থেকে ব্লিডিং পড়তেছে, ব্লাড পড়তেছে ইয়াতে গাড়িতেই। তো আমি কোনো মতে নিয়ে গেলাম। তো ওখানে ঢুকতে দিবে না প্রথমে, অনেক মানে ওয়েট করাচ্ছে। আমি তখন অনেকবার ফোন দিলাম যে আমার ওয়াইফের খারাপ অবস্থা আছে, আপনারা একটু তাড়াতাড়ি ঢুকতে দিলে আমার খুব দেখা করে আমি চলে যাব। কিছু আর্থিক সাহায্যের জন্য আসছিলাম, আর হচ্ছে কিছু চাকরির জন্য রেফারেন্স যদি দেয় ওরা, এই 2টা কারণে আসছি। তো আসছি আধা ঘন্টা কথা বলে, তা আমাদের প্রথম অনেক খারাপ ব্যবহার, মানে বাজে কথা বলা, তোমার এই করছো সেই করছো। তো তারপরও তারা আমাদের 2000 টাকা দেয়। তারা আমাদের ওই দিন অনেক বেশি উপকার করছিল। অন্তত আমার ওয়াইফের যে কন্ডিশন ছিল, এই 2000 টাকা আমার ওয়াইফের জন্য অনেক বেশি কাজের ছিল। আমি ওই 2000 টাকা পাইছি। তারপরে আমার ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে গেছি, গাইনি ডাক্তার দেখালাম, অনেক বড় প্রবলেম হয়েছিল। তো 1 মাসের ওষুধ লিখে দেয়। 1 মাসের ওষুধ কেনার টাকা ছিল না আমার কাছে যেহেতু। তো আমি 10-12 দিনের ওষুধ কিনি। ওষুধ কেনার পরে আর কিছু বাজার নিয়ে আসি, যে আচ্ছা ঠিক আছে ওষুধ খালি তো ওষুধ খেলে হবে না, বাজারও তো লাগবে। তো বাজার কিনে নিয়ে আসি। এভাবে করে মোটামুটি একটু সুস্থ বা একটু কথা বলতে পারে, বা আগের মতো ব্যথা যন্ত্রণা করে না, বা রক্ত পড়াটা একটু কমে গেছে। তো তখন কি করলো, আমাদের যে ইয়া ছিল, যে দোকানে আমরা সদাই নিতাম বা বাকি নিতাম, সে দোকানদার বলে আচ্ছা ঠিক আছে আপনার তো চাকরি না, আপনি চাকরির কোনো ব্যবস্থা করতে পারবেন না, আপনি সদাই নেওয়া বন্ধ করে দিয়েছে। পুরো সদাই নেওয়া বন্ধ। আমার বাসা ভাড়া 1 মাসে দিছি, পরে বাকি হয়ে গেছে। ওই 1 মাস দিতে পারি না, আমি বলছি চাকরি পেলে একবারে দেবো। তো এইভাবে পুরো এপাশ দিয়ে আমাদের টর্চার শুরু করলো। আমার কিছু বাকি দিছে না, আমরা খাবো কীভাবে চলবো, কারণ আমার কাছে টাকা পয়সা তেমন ছিল না। তো আমি অনেকভাবে চেষ্টা করতেছি। অনেকে বলছে আচ্ছা ঠিক আছে আসো তুমি আমার সাথে দেখা করো। গেছি, দেখা করতে গেছি। আমি 3 ঘন্টা দাঁড়িয়ে আসি। 3 ঘন্টা দাঁড়িয়ে আসি, তখন শীতের সময়। 3 ঘন্টা দাঁড়িয়ে আসি। যেদিন আমার ইন্টারভিউর দিন, সেদিন ফোন দিয়ে জিজ্ঞেস করি যে ফোন দিই, কোনো রেসপন্স নাই, কোনো রেসপন্স করে না, ফোন ধরে না। এরকম করে অনেক জায়গায় আমি ঘুরছি। আমার তখনও পাটা কিন্তু ঠিকমতোভাবে সারে নেই। আমার পায়ে অনেক বড় একটা ক্ষত হয়ে গেছিলো, তখন আমি ইয়া করেই চলছি। তো আমার ওয়াইফ এপাশে বাসায় আসে, তো আমি আসতাম। আইসা এমন দিন গেছে যে ওই মাসে আমরা ভাতের মুখ দেখি নাই পর্যন্ত, ভাত খাই নাই। মনে পড়ে না আমার 30 দিনের মধ্যে আমরা কয়েকদিন ভাত খেয়েছি। কিভাবে থাকতে তাইলে? আমাদের দেখা গেছে যে সারাদিনে 4টা সিঙ্গারা বা 4টা পরোটা কিনে নিয়ে আসতাম, দুপুরবেলা কিনে নিয়ে আসতাম, 2টা দুপুরবেলা খাইতাম, 2টা রাতের বেলা খাইতাম, এভাবে করে। তো পিউ, মনে হয় না যে ছেলেটাকে জীবনে নিয়ে তুমি ভুল করেছো, এই যত কষ্ট? মনে হয় তো মাঝে মাঝে, কিন্তু ভালোবাসি তো। গল্পটা এখানেই শেষ হবে প্রিয় শ্রোতা, আর গল্পটা বড় করব না। কার ভুল ছিল, কি আছে, কি হবে, কিছুই আমরা জানি না। আমরা শুধু জানি যে ওরা একটা বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য দুজনে হাত ধরেছে, এবং এই যে লাস্ট শব্দটা ভালোবাসিত, এই ভালোবাসিতর শক্তিটা এত বেশি হোক যাতে করে সমুদ্রটা ওদের করতো ওই সময়টাতে, যে আপনার জন্মটা কেন। আমার খুব খারাপ লাগতো যখন স্কুলে যখন মাদার্স ডে হিসেবে সবাই আসতো, মাদার্স ডে ফাদার্স ডে হয়তো, যখন সব মা বাবারা আসতো, আমার সময় কেউ ছিল না আমার কাছে, মানে কেউ আসতো না আমার জন্য। যে পরীক্ষার রেজাল্ট বেরোয়েছে, সব মা বাবারা আসতেছে, আমার কেউ ছিল না বলে আমার কেউ আসতোই না। আমি একা একা আমার রেজাল্ট কার্ড সব কিছু আমি নিজেই নিতাম, বা আদর করবে কেউ, আদর করার মতো তখন কেউ ছিল না। তো বন্ধু বান্ধব খুব ভালো ব্যবহার করতো আমার সাথে, সবাই জানতো যে আমি এই প্রতিষ্ঠান থেকে মানুষ হচ্ছি, আর ম্যাডামরাও জানতো।
তো আমার একজন ম্যাডাম ছিল, তিনি আমাকে মা বলার অধিকার দেয়, যে তুমি আমাকে, তোমার যদি খুব কষ্ট হয় তাহলে তুমি আমাকে মা বলে ডাকো। আমি তাকে কোনো সময় ম্যাডাম বলিনি, তারপর থেকে আমি সবসময় আমি মা বলে রেখেছি, এবং সে মায়ের মমতা দিয়ে আমাকে বড় করছে যতদিন আমি ওই স্কুলে পড়াশোনা করছি। আমার যত সব হেল্প লাগে তিনি করছে, পড়াশোনার দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে। তো আমার যখন ফ্রেন্ডের মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, তো ওখানে আমি তখনও জানাইনি, আর প্রতিষ্ঠানে তখনও জানাইনি যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তাদের কিছু ছিল, রেস্ট্রিকশন ছিল যে তাদের, বাট আমি ভয়ও পেয়েছিলাম, এই জন্য জানাইনি। আর তাদের অনেকগুলো নিয়ম ছিল, আমি লুকিয়ে লুকিয়ে আমাদের বন্ধু বান্ধবের সাথে আমি তাদের কিভাবে কোরআন শরীফ পড়তে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, এগুলি শিখেছি। আমি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তাম তখন, যে বাসার উপরে আমি যতদিন ছিলাম হোস্টেলে, সবাই দেখা গেছে যে মসজিদে নামাজ পড়তেছে, কয়েকজন ফ্রেন্ড আমাকে নিয়ে যাইতো, যখন নিয়ে যেয়ে আমরা বাইরে যেয়ে আমি নামাজ পড়তাম। তো আমি ওই সময় শুভ ভাইয়ের সাথে কথা বলি যে শুভ ভাই, আমি তো এই পরিস্থিতির মধ্যে আছি, আমি যতদিন আমাকে হেল্প করবে এরা, ততদিন আমি প্রকাশিত করতে পারবো না। তো শুভ ভাই আমাকে সুযোগ করে দেয় যে শীতে সে আমাদের হোস্টেলের পাশে একটা বাসা ভাড়া নেয়। সে যেহেতু আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে আমাকে খুব স্নেহ করতো, তো আমাকে সে ওখানে ব্যবস্থা করে দেয় নামাজ পড়ে, তোমার 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে চাও তুমি আমার বাসায় এসে পড়তে পারো। আচ্ছা। তো আমি ওইভাবেই কন্টিনিউ করতাম, যে দেখা যেত আমি খালি ফজরের নামাজটা পড়তে পারতাম না তার বাসায়, ফজরের নামাজটা আমি আমার রুমেই পড়তাম, আর বাকি সব নামাজটা আমি তার বাসায় পড়তাম। তারপর আমি এভাবে বড় হচ্ছি, বাট আমি খুব করে চাইতাম যে আমার সবাই জানুক ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সবাই জানুক, বা অনাথ আশ্রমের সবাই জানুক যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বাট কেউ এই জিনিসটা মানতে পারবে না কি, সেজন্য আমি বলিনি কাউকে। তো আমি এভাবে করে ক্লাস 9-এ উঠি। 9-এ ওঠার পরে শাহনাজ ম্যাডাম চলে যায়, স্কুল থেকে চলে যায়। এভাবে করে আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দিই 2010। কবে থেকে আপনার? আমি ছোটবেলায় যেখানে মানুষ হয়েছি সেখানে যেতাম, মাঝে মাঝে যাইতেন, মানে শেকরের যেখানে আসলে। হ্যাঁ, ওকে। তো অকেশনে যেতাম, তো অকেশনে এক অকেশনে গেছি, সেটা ঈদ ছিল। তো আমি ওখানে ঘোরাঘুরি করি, সবার সাথে কথাবার্তা বলি। তো কথা বলতে বলতে আমি একজন মেয়েকে দেখতে পাই, একটা মেয়েকে দেখতে পাই। তো আমি জিজ্ঞেস করি আমার বোনকে যে আচ্ছা এই মেয়েটা কে, বোনটাকে ওইখানে পরিচিত কেউ একজন ছিল যে আপনার বোন? ওকে ওকে। জিজ্ঞেস করি যে এই মেয়েটা কে, নাম কি, কোন ঘরে থাকে? তো ও নাম বলে পাপিয়া। আমি ঘর বলতে কি এরকম অনেক ঘর আছে ওখানে? হ্যাঁ, ঘর আছে। আচ্ছা। আর মেয়েরা শুধু আলাদা করে থাকতো, ছেলেরা আলাদা করে থাকতো, তাই কি? না না, একই ঘরের মধ্যে কম্বাইন্ড হিসেবেই থাকতো, ছেলে মেয়ে একসাথে থাকতো। ছেলেদের মানে যারা এক ঘরে থাকতো তারা ভাই বোন জানতো নিজেদেরকে, তাই কি? মানে ওখানে হাউস হচ্ছে 15টা। আচ্ছা। তো 15টা হাউসে 10 থেকে 12 জন করে বাচ্চা থাকতো পার হাউসে। একই বয়সের কি তারা? না 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 না, বিভিন্ন বয়সের থাকতো, তবে মানে 7-8 বছরের বেশি নিত না ওখানে। আচ্ছা। কত বছর পর্যন্ত এলাও করতো থাকতে? ওখানে 12-13 বছর পর্যন্ত ছেলেরা থাকতো, তারপরে তাদেরকে আলাদা জায়গা দিয়ে দাও, ওখানকার আরেকটা শাখায় পাঠানো হতো। আচ্ছা। শুধুমাত্র ছেলেরা। আর মেয়েরা যারা মানে ম্যাট্রিক ইন্টার পরীক্ষা পর্যন্ত ওখানেই থাকতো, তারপরে তারা বিভিন্ন জায়গা লেখাপড়া করার জন্য যাইতো, এবং সেখানেই তাদের হোস্টেলের ব্যবস্থা করা হতো। তারাও ওখানে থাকতে পারতো না, কারণ মানে আমরা চলে যাচ্ছি, নতুন আসবে, সেই কারণে ওখান থেকে আমাদেরও চলে যেতে হতো। তো মা কি থেকে যেতেন নাকি মা বদল হতেন? না, মা বদল হতেন একটা নির্দিষ্ট টাইম পর, যেমন তার বয়স হয়ে গেছে বা সে অসুস্থ হয়ে গেছে, তার পক্ষে সম্ভব না, তখন বদল হতেন। এছাড়া মা মানে কন্টিনিউয়াসলি থেকে যেতেন। মা নতুন নতুন বাচ্চা পেতেন, তাদেরকে সন্তানের মতো লালন করতেন। ঈদ যে কোনো অকেশনে সে বাসায় যেত না, আমাদের সাথেই তাকে ঈদ করতে হবে। এই মারা সাধারণত কারা? এরা কারা? ওনারা মানে ফ্যামিলিতে মনে করেন কোনো সমস্যা হলে হাজবেন্ডের সাথে অনেকের ছাড়াছাড়ি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। অনেক রকম সমস্যা থাকে ফ্যামিলির, মানে ফ্যামিলি থেকে বঞ্চিত, বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত, নিজের লাইফ নিজেকে কন্টিনিউ করতে হবে। ফ্যামিলি আছে কিন্তু তার নিজের লাইফ নিজেকে কন্টিনিউ, সে বিবাহিত, অবশ্যই বিবাহিত, কিন্তু তার নিজের লাইফ নিজেকে কন্টিনিউ করতে হবে। সে আর বিয়ে করবে না, বা অনেক রকম সমস্যা থাকে। হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, বা হচ্ছে কখনো বাচ্চা হবে না তার, তো এই যে হাজবেন্ড ছেড়ে চলে গেছে, এরকম সমস্যার কারণে নিরুপায় এই ধরনের ওনারা যান, এবং কিছু কন্ডিশন মেনে নিয়ে তারা মা সাজেন, তাই তো? জি। আমার আসলে এত ইন ডিটেল কখনো জানা হয়নি। প্রথম কথা হচ্ছে, যারা অনাথ আশ্রম দেন, যারা কাজ করেন,
তারা নিশ্চয়ই এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কীভাবে ভালো হবে সেটা ভেবেই কাজটা করেন, এবং এখানেও একটা সিস্টেম মেনটেন করতে হয়। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই তারা সম্মান পাওয়ার যোগ্য। যুগের পর যুগ ধরে তারা এই কাজটা করে যাচ্ছেন, নইলে এই বাচ্চাগুলোর কী হতো, তাই না? কিন্তু আমরা যেহেতু একটা পরিবারে বড় হই, আমি তো একটা পরিবারে বড় হয়েছি, তুমি করেই বলি তোমাদের দুজনকে, তোমরা যেহেতু পরিবারটা পাওনি, সুতরাং এই পরিবারের জায়গাটা থেকে একটা কষ্ট হচ্ছে তোমাদের দুজনের জন্য। এটা আমার অনেক লিসনারের হচ্ছে, যেটা হয়তো তোমরা বুঝতে পারতেছো না আসলে, কারণ পরিবারের টেস্টটা হয়তো তোমরা কখনোই পাও নাই। পেয়েছো কি? আমার তো মনে হয় পাওনি। তোমার ক্ষেত্রে কি হচ্ছে পিউ? তুমি কবে এসছো? আমি আসছি 6 বছর বয়সে। তার মানে তুমি একটা ফ্যামিলিতে ছিলা? তোমার না না না, তাহলে আমি মানে আমার খুব ছোটবেলায়, আমার বয়স যখন 4 তখন আমার মা মারা যায়। তো আমি আঙ্কেল বলে ডাকতাম একজনকে, তো উনি আমাকে তার বাসায় রাখে। বাবা কোথায় ছিল? আমার বাবা মারা গেছে আগে। তোমার বয়স তখন 4 যখন মা মারা যায়? হ্যাঁ। ফ্যামিলির আদার মেম্বাররা, তোমার ভাই বোনেরা কেউ ছিল না? সবাই গ্রামে থাকতো। তোমার মা তোমাকে নিয়ে শহরে থাকতো? মানে আমি ছোটবেলায় আমার নানির কাছে ছিলাম। আচ্ছা। তারপর নানির কাছ থেকে আমি আমার মার কাছে আসি। মা কোথায় থাকতো? আমার মা থাকতো ফরিদপুরে। ফরিদপুরে কোথায় থাকতো, মানে কার কাছে থাকতো? আমার মা ফরিদপুরে, মানে আমি ঠিক জানি না, এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। তুমি তোমার মার কাছে থাকতে কত তুমি জানো না, আমি ঠিক বুঝলাম না। মানে তুমি এমন কিছু কি আছে যেটা গোপন করতে চাচ্ছ এরকম না কিছু? না না, আমি এটা জানতে পারছি অনেক পরে। না, তুমি তোমার মার কাছে যখন ছিলে তখন তোমার মা কি করতো? মা ফরিদপুরে কি করতো, কার কাছে থাকতো? আমি বুঝাই বলি বিষয়টা। হ্যাঁ। আমি যখন অনাথ আশ্রমে আসলাম, তো তখনও আমি একটু বোকা টোকা টাইপের মানুষ। আমি সবার সাথে অনাথ আশ্রমে আসার আগে তো একটা ঘটনা আছে। আসার আগেরটা আমি নিজেও ঠিকভাবে জানি না। আমার কত বছর বয়সে আসো তুমি? আমি 6 বছর বয়সে আসছি। 6 বছর আসলে তো তোমার নিশ্চয়ই সেন্স থাকার কথা তুমি কোথা থেকে কোথায় আসতেছো। না, আমার একটা সমস্যা আছে, আমি ঠিক মনে রাখতে পারি না। তো আচ্ছা। আমি যখন আসার পরে আমি মানে বছরের শেষের দিকে আসি, কোন একটা ইয়ারে নভেম্বর মাসে আসি। তো পরের বছরে আমি ক্লাস 2-তে ভর্তি হই। একটু থামাচ্ছি তোমাকে। 6 বছরের বয়সে তুমি যখন আসো তার আগে তুমি কার কাছে ছিলে? আঙ্কেলের কাছে ছিলাম। আমার শুধু এইটুকুই মনে ছিল। কোন এক আঙ্কেলের কাছে? জি। আমি আসার আগে আমার এইটুকুই মনে ছিল যে আমি আঙ্কেলের কাছে আছি, আমি ওনাকে আব্বু বলতাম। পরে জানতে পারছি যে উনি আমার বাবা না। পরে তুমি জানতে পেরেছো? জি। সেটা অনাথ আশ্রমে থাকার কতদিন পরে? আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিব তখন জানতে পারছো? তখন জানতে পারছি। তো তার আগে তো তোমার মা ডাকের একটা অভ্যাস হয়ে গেছে 6 বছরের আগে, নাকি কাউকে মা ডাকোনি? না, কাউকে মা ডাকিনি। আমি আমার আম্মু 6 বছর আগের মেমোরিটা কি তোমার? কি মেমোরি? শুধু ওই আঙ্কেলের কাছে আছো এতটুকু মেমোরি, নাকি আর কিছু নাই মাথায়? না, আর কিছুই আমার মাথায় না, আমার কিছু মনেও নাই। ভেরি ইন্টারেস্টিং। তো কি ঘটনা কি ছিল তোমার ফ্যামিলির আসলে? আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার নানি আমার সাথে দেখা করতে আসে। ওনার বয়স 103 ছিল, খুবই বয়স্ক ছিল। উনি একটা লোককে নিয়ে আসছিল। তো তখন আমার নানি জানায় যে আমি আমার নানির কাছে ছিলাম। আমার মা খুব অসুস্থ ছিল। তারপর আমার মা আমাকে নিয়ে যায়, বেশি দিন রাখতে পারেনি, আমার আম্মু অসুস্থ থাকার কারণে মারা যায়। তো আমাকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছিল আমার আম্মু। তো স্কুলের হোস্টেলে রাখতো, ওখান থেকে কিছু সুযোগ সুবিধা দিত। আর্থিক অবস্থা ভালো ছিল না, যার কারণে আমার আম্মু হোস্টেলে থাকতাম আমি। কোনো একদিন রাতেরবেলা আমার আম্মু মারা যায়। তো পরের দিন আমার স্কুল ছিল, আমি স্কুলে ছিলাম। ওখান থেকে আমাকে নিয়ে আসা হয় বাসায়। নিয়ে আসার পর আমাকে জানানো হয় যে তোমার আম্মু আর নাই। তারপরে খুব ছোট ছিলাম তো আমি ঠিক কান্নাও করি নাই। তারপরে আমাকে ওই আঙ্কেলটা নিয়ে যায় বাসায়। আঙ্কেল অবিবাহিত ছিলেন তখন। এই আঙ্কেলটা আসলো কেন, কোথা থেকে আসলো? এই আঙ্কেলটা মানে ওনাকে আঙ্কেল বলে, উনি স্কুলের টিচার না, বাট স্কুলের সাথে পরিচিত। কোনো এই আঙ্কেলের সাথে তোমার ফ্যামিলির কোনো সম্পর্ক ছিল? না না, কোনোই সম্পর্ক নাই। তো আঙ্কেল তোমাকে কেন অ্যাডপ্ট করলো? ওই ছোটবেলা থেকে আমি মানে যে স্কুলে পড়তাম, তো স্কুলের মালিক যে ওটা এরকম অনাথ আশ্রমের মতোই। আচ্ছা। তো ওনার সাথে ভালো মতো মানে টিচারদের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে ওনারাই ওনার সাথে আমার পরিচয় করে দেয়। আচ্ছা আচ্ছা। তো উনি খুব মানে আদর করতো আমাকে। খুব ছোট ছিলাম, আর আমি ছোটবেলা থেকেই একটু বোকা টোকা টাইপের। মনে করেন 6 বছর বয়সে অনেক কিছু মনে থাকে, কিন্তু আমার কিছুই মনে থাকে। উনি আপনাকে কতদিন রাখে? উনি আমাকে 1-1.5 বছরের মতো রাখে। রাখার পরে তারপরে অনাথ আশ্রমে দিয়ে দেয়? হ্যাঁ, উনি আমাকে ঢাকায় নিয়ে আসে। বাবারকে নিয়ে কোনো ইনফরমেশন দিয়েছে আপনাকে কেউ? না, আমি পরে জিজ্ঞাসা করছিলাম, বলছে যে আমার বাবা মারা গেছে আমার জন্মের আগে। কোথায় ছিল, কি করতে, কিছু বলেনি? না, আমার বাবা কিশোরগঞ্জে ছিলেন। আচ্ছা। তো মারা গেছে, মারা যাওয়ার পর আমার আম্মু চলে আসে ফরিদপুরে। আচ্ছা। আমার আম্মু সিলেটে ছিল,
তো উনি ফরিদপুর চলে আসে। তো বাবার বাড়িতে, বাবার ভিটামাটি, বাবার তোমার না, কোনো কেউ আমার সাথে যোগাযোগ করে নাই, বা আমার আম্মুর ফ্যামিলির সাথেও কেউ যোগাযোগ করে নাই। তারা বিয়ে করেছিল কেন, মানে দুজন দুজনকে পছন্দ করে এরকম কোনো কিছু? না না না, ফ্যামিলিতেই আমি ঠিক এটা বলতে পারবো না। আমার নানি আমাকে যতটুকু বলছে আমি ঠিক নানি ততটুকু নিশ্চয়ই এতদিনে বেঁচে নেই। না না না, তখন বয়স ছিল 103, উনি হাঁটতে পারেন না। তোমার বাবার ঠিকানাটা কোথায়, মানে কোথায় থাকে, বাড়ি কোথায়, কি অবস্থা, কিছু তুমি জানো না? না, আমি আর খোঁজ বিয়ের নয়? পরবর্তীতে আমি খোঁজ নিয়েছি, সেটা ধারাবাহিকভাবে বলবো। ওকে ফাইন। আমরা যে জায়গাটায় ছিলাম যে আপনি তখন ক্লাস 9-এ, রাইট? ক্লাস 9-এ থাকা অবস্থায় আপনার এই পাপিয়ার সঙ্গে পরিচয় এবং পাপিয়াকে ভালো লেগে যায়, এই কারণে পাপিয়ার নামটা আপনি জানলেন। পাপিয়া তখন কোন ক্লাসে? আমি তখন 6-এ হবে। 6-এ। বলেন তারপর। তো আমি জিজ্ঞেস করি আমার বোনকে যে এই মেয়েটা কে, কোন ঘরে থাকে, নাম কি। তো আমাকে বলে যে নাম পাপিয়া, এত নম্বর ঘরে থাকে। তো ওখান থেকেই আমি ভালো লেগে যায়, প্রথম দেখাতে খুব ভালো লেগে যায়। তা আমি ওকে দেখার জন্য যেসব অকেশনে আমি না যেতাম, আমি তখনও কিন্তু জানাইনি যে আমি কিন্তু মুসলিম হয়ে গেছি। দেখা গেছে যে কোনো পূজা হচ্ছে ওই ঘরে, আমি পূজাতে সচরাচর আগে যাইতাম না। তো আমি ওই সময় যাওয়া শুরু করছি। আমি কোনো রীতি রেওয়াজ মানি না, বাট আমি ওকে দেখতে চাই, জাস্ট দেখতে ভালো লাগে। যে ওর ঘরটা একটু আমার ঘরের সামনেই ছিল, তো ওকে দেখা যেত, তো আমি এর জন্য যাইতাম। তো এরকম করে কতদিন পার আমি ওকে বলিও নেই সাহস করে যে তোমার নাম কি। আমি নিজে জিজ্ঞেস করিনি যে তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো, কিছুই জিজ্ঞেস করিনি। কারণ ও দেখতাম যে ওর আচার আচরণ, যে আমি জিজ্ঞেস করছি আমার বোনকে ওর আচার আচরণ কীরকম, বা ও কীরকমভাবে মানুষের সাথে মিশে। তো বলে ও কোন ছেলের সাথেই কথা বলে না। তা আমি ওর যাইনি, যে আচ্ছা ঠিক আছে ও কোনো ছেলের সাথে কথা বলে না যেহেতু, আমি আর যাবো না ওর কাছে। তো আমি ওভাবে করেই খালি দেখতে আসতাম। তো আমার এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। এসএসসি পরীক্ষার সময় তো আমাকে দোয়া নিতে হয়, আমি আবার যাই ওখানে। তো তখন কিছু একটা পার্টি হচ্ছিল, যে দেখা যাচ্ছে মাসের শেষে কিছু ভালো খাবার দাবার সব বাসা থেকে একসাথে নিয়ে কিছু পার্টি। ও পার্টিতে আমি যাই, যেহেতু আমাদের পরীক্ষার 2 মাস বাকি আছে। তো সব ঘরে দোয়া নিতে যাই, আমি ওর বাসায়ও যাই। ওর বাসায় আমি অনেকক্ষণ থাকি। তো প্রথম ওর কাছে জিজ্ঞেস করি তোমার নাম কি। ও আমাকে জাস্ট বলে পাপিয়া। তো তারপরে আর ওর আমার সাথে কথা বলে না, চলে যায়। তো আমি এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার যেহেতু কেউ না, আমাকে নিজের ডিসিশন নিজেই নিতে হবে। ওখান থেকে বলে দিছে যে তুমি তোমার নিজের ডিসিশন নিবা, যেহেতু তুমি এসএসসি পরীক্ষা দিছো, তুমি কোথায় ভর্তি হবা, কিসে পড়বা, কোন বিষয় নিয়ে পড়বা, সব নিজেই বলবা। তো আমি নিজেই ডিসিশন নিলাম। তো দেখা গেছে যে আমার এতটুকু মনে হলো, যেহেতু আমি এতিম, আমাকে নিজে বড় কাজ করে খাইতে হবে। তো আমি যদি জেনারেল লাইনে পড়ি তাহলে আমার পড়ার সময়টা অনেক বেশি হয়ে যায়। আমি যদি কারিগরি লাইনে পড়ি তাহলে আমি অল্পতে কোনো পড়াশোনা শেষ করে আমি কাজ করতে পারবো। তো আমি কারিগরি লাইনে চলে যাই, আমি নরসিংদীতে ভর্তি হই। নরসিংদীতে ভর্তি হওয়ার পর টোটালি আমি ওখান থেকে তো প্রথম সেমিস্টার ক্লাস করি নেই, আমি ঢাকায় চলে আসতাম। ঢাকায় চলে আসি স্কুলে, ও যে আমার পাপিয়া যে স্কুলে পড়তো সেই স্কুলে আসতাম ওকে দেখার জন্য। প্রথম সেমিস্টারটা এভাবেই গেল। প্রথম সেমিস্টার খুব খারাপ হয়ে যায়, আমার রেজাল্ট সবচেয়ে লো রেজাল্ট হয়। তো এরপর থেকে আমাকে ওখান থেকে বের করে দিবে, যে আমার রেজাল্টটা খুব খারাপ ছিল বলে বের করে দিবে। পড়াশোনা করো না তুমি, থাকা থেকে লাভ কি, ইঞ্জিনিয়ারিং কোর্স, পড়াশোনা না করলে চলবে না, এবং অনেক করে বকাঝকা করে। তো আমি আর যাইতে পারি না ওকে দেখার জন্য। তো পরে সেকেন্ড সেমিস্টার থেকে আমি, ওরই এক বন্ধু ছিল, ছেলে বন্ধু, যে আমাকে ভাইয়া বলে ডাকতো, তার সাথে আমার কথা হয়। ঠিক আছে, ফেসবুকে নক করি, যে সবার কথাই জিজ্ঞেস করি। আমি ইনডাইরেক্টলিভাবে ওর কথা জিজ্ঞেস করি সবসময়, যে তোদের ব্যাচের কে সবচেয়ে ভালো স্টুডেন্ট। সবাই বলে যে পাপিয়া ভালো স্টুডেন্ট। আমি বলছি তুই পাপিয়ার মতো পড়াশোনা করিস না কিছু জন্য। যে পাপিয়াকে দেখছি যে তোর চেয়ে একটু বোকাশোকা আছে, সহজ সরল, ও কিছু বুঝে না, তুই তো চালাক আছিস, তুই ঠিক মতো পড়াশোনা কর। এভাবে করে আমি প্রত্যেক দিন খোঁজ খবর নিতাম। তো ওখানে পড়াশোনা করতেছি। ওর পাপিয়ার এসএসসি পরীক্ষা তখন শেষ হয়ে যায়। ও তখন ভিতরেই অনাথ আশ্রমে যে কিছু বাচ্চারে পড়াশোনা করায়। তো পড়াশোনা করে পড়ে, যেহেতু কোনো টিচার রাখেনি বাচ্চাদের পড়াশোনার জন্য, যেহেতু ওকে দিয়ে পড়াচ্ছে, তো ওখান থেকে কিছু টাকা পায়। তো ওখান থেকে একটা ও মোবাইল কিনে এবং সিম কিনে। তো আমি তখন জানতামও না যে ও মোবাইল সিম কিনছে। তখন একদিন ফেসবুকে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম ওর বন্ধুকে যে কী রে, তোর পাপিয়ার সাথে কথা হয় কি না। তো বলে হ্যাঁ কথা হয় তো মোবাইলে। আমি ওর মোবাইল নাম্বারটা আছে? হ্যাঁ আছে। আমি তুই দিতে পারবি?
তো অনেক বারণ করে যে না এটা দেওয়া যাবে না, এই সমস্যা আছে সেই সমস্যা দেখায়। আমি তারপর অনেক ম্যানেজ করে নাম্বারটা নেই পাপিয়ার। তো পাপিয়ার নাম্বার আমি নেওয়ার পরে আমি ওকে ফোন দিতে পারছি না, ভয় পাচ্ছি যে ও আমার ফোনটা ধরবে কি না, বা ধরলে বলে দিবে। কারণ ওখানে একটা নিয়ম ছিল যে ভিতরে কোনো ছেলে বা মেয়ে কখনো রিলেশন করতে পারবে না। তুমি বাইরে রিলেশন করো তাতে প্রবলেম নাই তাদের, বাট ভিতরে কোনো মেয়ে বা ছেলে রিলেশন করতে পারবে না। সেজন্য আমি ওকে ভয় পাইতাম যে ওকে কীরকম আমি প্রথম কথা বলবো ওর সাথে, ও যদি পরে ভিতরে বলে দেয়, যারা দেখাশোনা করে তাই বলে দেয়, তাহলে তো আমার প্রবলেম হয়ে যাবে। আমাকে তো এখনও ওখান থেকে হেল্প করছে, তো প্রবলেম। আমি ফোন দিই না, অনেক দিন ধরে নাম্বার রেখে দিয়েছি। তো একদিন কিছু না ভেবে ফোন দিলাম, আননোন নাম্বারে ফোন দিলাম। এভাবে কিছুক্ষণ কথা বললাম, ওর দেখে আমার সাথে খুব ভালোভাবে কথা বললো। তারপর আমি আবার বন্ধ করে দিয়ে দিলাম, নিজেকেই বুঝলাম যে না এটা ঠিক না, এটা মনে হয় আমি ভুল করছি। ঠিক না কেন বলছেন? মানে আপনাদের এই যেহেতু নিয়ম আছে, আশ্রমের ভিতরে নিয়ম আছে যে ছেলে মেয়েদের মধ্যে কখনো কোনো সম্পর্ক হতে পারবে না। না সে আমি এবং এটা আপনাদের বলুন তারপর। তো আমি খুব ভয় পাইতাম, তো পরিচয় দিতে চাইতাম না, আননোন নাম্বারে কথা বলতাম। দেখি প্রথম কথা বলার পর ও সামান্য অল্প কিছু কথা বলে, বাট ভালো মিশুক। তা আস্তে আস্তে এভাবে কথা বলি, আননোন নাম্বারে কথা বলি। এরকম করে 3 মাস চলে যায় যে আমি আননোন নাম্বারে কথা বলতেছি। তো একদিন ও দেখা করতে চায়, ও যেহেতু কলেজে ভর্তি হয়েছে, তো এখন একা একা চলাফেরা করতে হবে। ও বলছে যে আচ্ছা ঠিক আছে, আমার কলেজ আছে, কলেজ শেষে আপনি দেখা করতে পারবেন কি না। মানে 6 পরিচয় হলো ওর, কিন্তু কলেজ পর্যন্ত এটা কন্টিনিউ হয়েছে এই আননোন নাম্বারে কথা বলা, অন অ্যান্ড অফ লম্বা সময় ধরে। তার মানে আপনার দিক থেকে ভালো লাগার ব্যাপারটা তো অনেক আগে থেকেই ছিল, কিন্তু ওর জায়গাটা থেকেও ভালো লাগাটা কি ততদিনে কি প্রেম পর্যায়ে চলে গেছে নাকি জাস্ট? ও আমাকে কখনোই আমাকে দেখার আগ পর্যন্ত ভালোবাসেনি। আচ্ছা ঠিক আছে, জাস্ট আননোন নাম্বারে কথা বলতো। তো আমাকে দেখা করতে চায়, তো আমি ভয়ে ভয়ে দেখা করি যে আমাকে ভিতরে কি দেখছে কি না। ও দেখলে তো যদি বলে দেয় ভিতরে, আমার হেল্প বন্ধ করে দিবে। তো দেখা যায় যে আমরা দেখা করি ওর কলেজ শেষে। আমি নরসিংদী থেকে আগের দিন আসি, ক্লাস মিস দিয়ে আসি ওর সাথে দেখা করতে। ও তখন কলেজে পড়ে, আমি তখন লাস্ট সেমিস্টার চলে আসছি। ও যখন কলেজ পড়ে তখন আমি লাস্ট সেমিস্টার। তো দেখা করতে আসি, দেখি প্রথম দিনও আমাকে চিনতে পারেনি যে আমি যেটা বলছি সেটাই বিশ্বাস করছে। প্রথম দিন চিনতে পারেনি। এভাবে করে কথা বলতেছি, দেখা করতেছি, মাঝে মাঝে দেখা করতেছি। তো আমি ও কী করলাম যে নরসিংদীতে না থেকে আমি একবার ঢাকায় চলে আসছি। ঢাকা থেকে এসে যে আমি লাস্ট সেমিস্টার পড়াশোনা করব। যেহেতু লাস্ট সেমিস্টার ছিল, পড়াশোনার চাপ ছিল কম, জাস্ট পরীক্ষাটা অ্যাটেন্ড করে গেলেই হবে। তো আমি ঢাকায় থাকা শুরু করি, ওর সাথে দেখা করতাম, ক্লাসে যেতাম না, শুধুমাত্র পরীক্ষার সময় যে পরীক্ষা দিতাম। পরীক্ষা দিয়ে পাশ করলাম, বেকার বসে আছি। বেকার বসার পর 3 মাস আমি বেকার বসেছিলাম, চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি। আর ওর সাথে আননোন নাম্বারে কথা তো বলতাম, এখন তো দেখা হয়ে গেছে। যেহেতু আমি তখন আমার নামটা পর্যন্ত বলিনি, কি নাম, আমি আরেকটা নাম বলেছিলাম। তো ওই নামে ও চিনত। তো একদিন দেখা করার সময় ভিতরে, অনাথ আশ্রমের ভিতরে একটা মেয়ে দেখে ফেলে আমাদের। তো দেখে যাওয়ার পর ওকে বলে যে আচ্ছা তুই এই ছেলের সাথে মিশলি কিসের জন্য? ছেলে কি হয় তোর? কি হয় মানে আমার, বলে যে না এমনি আমার বন্ধু। বলে ও যে ভিতরে তুই জানিস না? আমি বললাম যে না। ও বলে যে না আমি তো জানি না, আমি কখনো দেখিই নি, কারণ বাসা থেকে খুব কম বের হতো, দেখেই নি। তো যখন জানতে পারলো, ওই প্রথম আমাকে জানতে পারলো যে আমি অনাথ আশ্রমে থাকি, মানে ওই একই অনাথ আশ্রমে থাকি। তো আমাকে জিজ্ঞেস করলো ওই দিন রাতের বেলা ফোন দিয়ে, আচ্ছা তুমি কি এই অনাথ আশ্রমে ছিলা? আমি যখন দেখছি না ঠিক আছে, যখন জেনে ফেলছে, তখন আমি আর মিথ্যা বলিনি। আমি বলছি হ্যাঁ আমি এখানে ছিলাম। আমি ততদিনে কি মানে দুজনের মধ্যে সম্পর্কটা কি ভালোবাসার সম্পর্ক দাঁড়িয়ে গেছে? আমি শুধু ভালোবাসতাম, ও তখনও ভালোবাসি। আচ্ছা, তখনই আমার সাথে জাস্ট বন্ধুত্ব সম্পর্ক। তো আমাকে জিজ্ঞেস করলো তো যে অনাথ আশ্রমে কি? আমি বললাম হ্যাঁ আমি অনাথ আশ্রম। তো তখন কি করলো যে কথা বলাটা প্রায় ছেড়েই দিবে এই অবস্থা। যে ঠিক আছে, যেহেতু এত প্রবলেম দেখে ফেলছে যে তুমি আমাকে আগে বলো না, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, ছেড়ে দিবে। তো আমি আর ডিস্টার্ব করতাম না, মাঝে মাঝে ফোন দিতাম, দেখতাম যে ফোন রিং উঠে না। যে এরকম করে 1 মাস আমি ফোন দিই, বাট ও কখনো উঠে না। 1 মাস পরে যখন আমি ফোন দিই, প্রথম আমার চাকরি হয়েছে। ওই দিন চাকরি প্রথম হয়েছে যে আমি একটা জব পেয়েছি অল্প স্যালারিতেই। তো ওই দিন আমি ওকে জাস্ট সুখবরটা জানানোর জন্য, ওর সাথে কথা বলার জন্যও না, বা ওকে করার জন্যও না, জাস্ট জানানোর জন্য যে এতদিন ধরে আমি কথা বলতেছি তোমার সাথে, আমার একটা ভালো মুহূর্ত যাতে তুমি জানো। আমি ভালো মুহূর্ত জানানোর মতো কেউ তো নাই তুমি ছাড়া, আমি তোমার সাথে খুব ভালোভাবে মিশছি। তো এভাবে জানাইছি, ও খুব খুশি হয়ে যায় যে আমি চাইছিলাম যে তুমি একটা ভালো খবর দাও আমাকে। তো ওই সময় ও যার কাছে ছিল,
ওখানকার একটা বড় আপুর সাথে ওর একটু ঝামেলা হয়। তো মনোমালিন্য হওয়ার পরে যাকে ও মা বলতো, তো তার সাথে একটু খারাপ আচরণ হয়ে যায়। তো নানাভাবে ওকে টর্চার করতো। ওকে তো শারীরিক টর্চার করার মতো ছিল না, শারীরিক টর্চার করা যেত না, তো ওকে মানসিকভাবে নানা রকম মানে টর্চার। ওখানে একদম নিষেধ আছে শারীরিক টর্চার করা? শারীরিক না, না, টর্চার না। নিষেধ নাই, ওর কন্ডিশনটাই এরকম যে ওকে যদি একটা আঘাত করে যে সেই আঘাতের দাগ অনেক দিন থাকবে এবং অনেক অসুস্থ হয়ে যায়। সেজন্য ওকে আচ্ছা। ছোটবেলা থেকে যেহেতু ওকে মানুষ করছে, তো সেহেতু সে শারীরিক টর্চারটা করতো না, মানসিক টর্চার করতো। যেমন হচ্ছে মনে করো প্রচুর পরিশ্রম করাচ্ছে, যেই কাজটা ওর দ্বারা হবে না সেই কাজটা করাচ্ছে, ও করছেও, কিন্তু কখনো না বলেনি ও করছে, বাট ওকে ঠিকমতো খাবার দিচ্ছে না বলতে যে ওর যেসব খেলে ওর অ্যালার্জি হয়, যেসব খেলে ও খেতে পারে না, সেই সব জিনিস ওকে বেশি করে দিচ্ছে। যে আবার কখনো দেখা গেছে যে 9টার সময় খাবার খাওয়ার সময়, যে 9টার সময় আসছে, এসে শুনে যে খাবার শেষ হয়ে গেছে। তো এইভাবে আমাকে বলতো যে এই কথাগুলা। যখন ওই 1 মাস পরে যখন আমি অফিস চাকরি পেলাম, তখন বলা হলো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার এই প্রবলেম হচ্ছে, তুমি আমার সাথে আসো, তোমার আমি তো এখানেই থাকি, একসাথেই থাকি, তুমি আমার সাথে বন্ধুত্ব সম্পর্কে রাখো। তো জাস্ট বন্ধুত্ব হিসেবে আমার সাথে দেখা করতে আসো। আমি যেহেতু ওকে খাবার কষ্ট হচ্ছে, তা আমি তখন টিউশনি করা শুরু করছি এবং চাকরিও করি, টিউশনি করি। তো টিউশনির টাকা পাওয়ার পরে আমরা দুজন দুপুরবেলা লাঞ্চ করতাম, একসাথেই লাঞ্চ করতাম। যে আমার লাঞ্চ ব্রেক দিত, অফিসে ছুটি দিত, লাঞ্চ ব্রেক করতাম। আমার অফিসটা কলেজটা একসাথেই ছিল, যেহেতু কাছাকাছি ছিল। তো আমি যেতাম, যে আমরা লাঞ্চ করতাম। ও আমাকে বলতো যে আমি জানি যে এটার পরে আমি পরবর্তী তার খাবার আদৌ কি পাবো কি না সেটা জানি না। তো আমি কি করতাম, প্রত্যেক দিন দুপুরবেলা লাঞ্চ করতাম আমরা দুইজন একসাথে। তো ও একটা পর্যায়ে 3 মাস সময় লাগছে আমাকে, এতদিন পরে আমার এই যে এক মাস পরে যখন কথা বলছি, তারপরেও আর 3 মাস সময় লাগছে আমাকে ভালোবাসতে। তো একদিন আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, বাট এটা তো কেউ মানবে না, কিভাবে কি করবো আমরা দুজন। তো আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, মানবে কি মানবে না তখন দেখা যাবে পরে। তুমি একটা কাজ করো, আমার সাথে এরপর যখন দেখা করতে আসবা তখন মাস্ক পরে আসবা যাতে আমাদের কেউ না চিনতে পারে। তো ও যখন আমার সাথে দেখা করতে আসতো তখন ও মাস্ক পরতো, আমিও মাস্ক পরতাম। তারপরেও একদিন যেখানে প্রজেক্ট ডাইরেক্টর যিনি ছিল, তিনি একদিন বের হওয়ার পর সে দেখে ফেলছে, আমাদের দুজনকে একসাথে দেখে ফেলছে। সে তখন কিছু বলে নাই। সে কোথায় বসতেন আপনারা? আমরা কখনো কখনো বসতাম যে কোনো পার্কে, অনাথ আশ্রমের আশেপাশে? অনাথ আশ্রমের পিছনে একটা মাঠ ছিল, আচ্ছা। সেই মাঠে কখনো বসতাম, আর কখনো যেতাম দূরে। একদিন এরকম করে রিক্সায় যেতে গিয়ে দেখে ফেলছে, তখন ওকে জানানো হয়নি, কিছুই জানি না, ও নর্মালি বাসায়। তখন দেখছে যে এমনিতে তো টর্চার হতো, মানসিক টর্চার, ওই সময় টর্চারটা আরও বেশি মাত্রায় বেড়ে যায় ওর প্রতি। ও আমাকে বলে আজকে আসার পর দেখছি যে আমার সাথে টর্চারের মাত্রাটা মনে হয় অনেক বেশি। যেমন দেখা গেছে যে আমার আলমারি যেখানে কাপড় চাপড় রাখতাম, সেই কাপড় চাপড় মেলো উল্টাপাল্টা। তারপর দেখি যে বাসায় এসে আমি আসছি খাবার খেতে, যে খাবার নিয়ে বিরক্ত করছে, পরিশ্রমের কাজ করছে, ওর রুমটা এলোমেলো করে রাখছে, গুছাইলে রুমকে আলাদা রুম দেওয়া হতো প্রত্যেককে? মানে একটা রুমে 4 জন করে থাকতো, কোনো রুমে 3 জন। তো আমি যে রুমে থাকতাম, যাকে আম্মু বলতাম, উনি খুব ভালো মতো জানতো যে সবকিছু কি আম্মুই করে না? টেক কেয়ার করা, শাসন করা সবকিছু মা করে নাকি তার উপরে কেউ এসে? হ্যাঁ, তার উপরে না, আছে, উনিই করে, ওনাকে গাইডলাইন দেয়, ওনাকে বলে দেয় যে এরকম এটা ঝামেলা করা হচ্ছে, যাবে না, এটা এভাবে করবেন। আচ্ছা। বাট উনি সবকিছু করে, ওনার সাথে আমাদের কানেকশনটা বেশি। আচ্ছা। তো উনি খুব ভালো মতো জানতো যে আমি আমার রুমটায় নোংরা পছন্দ করি না, আমার কাপড় চোপড় মানে আলাদা করে রাখি আমি সবসময়। সবার সাথে এক বালতিতে কাপড় ধুইতেও আমি চাই না, মানে খুব নোংরা কাপড় আমি যেখানে কাপড় ধুই না, অপেক্ষা করবো, একদিন অপেক্ষা করবো, তারপর আমি এখানে ধুবো না। তো উনি কী করতো, আমার কাপড় চোপড় নিয়ে ওই সবার সাথে নোংরা কাপড়ের সাথে চোপা দিত। আমি এসব পছন্দ করতাম না, কিন্তু আমি কখনো মুখেও বলতাম না যে এই কাজটা কেন করলা। মনে মনে ভাবি যে এটা বলবো, সামনে গিয়ে আর বলতে পারি না, মানসিক যন্ত্রণা হতো। হ্যাঁ, আমার নিজের উপর রাগ হতো, আমি বিভিন্ন রকম মানে নিজেরটা নিজেই কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকম কাজ করতাম। মানে খাবার নিয়ে আমার খাবার নিয়ে বেশি একটু সমস্যা হইতো। যেমন উনি জানতো যে আমি এই টাইমে খাবো এবং বিশেষ টাইমে আমি যদি ভারী খাবার না খাই আমি অসুস্থ হয়ে যাই। দেখা যায় হাঁটতে হাঁটতে পড়ে গেলাম, আমি কিন্তু সুস্থ, কোনো অসুখ হয় নাই, বাট হাঁটতে হাঁটতে আমি পড়ে যাব, 1-1.5 ঘন্টার মতো মনে করেন আমার কোনো জ্ঞান আসবে না, তারপরে আবার জ্ঞান আসবে, কিন্তু আমি
উইক হয়ে যাব, ঠিক মতো হাঁটতে পারতেছি না। আবার খাবারটা খাইলে একটু রেস্ট নেওয়ার পর আমি আবার ঠিক হয়ে যাই। তো উনি ওই রকম কাজ করতো, মানসিক পেইন দিত আর কি। হ্যাঁ। ওকে, হ্যাঁ, তারপর কি হলো? তারপর উনি এক সময় যখন জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি, ও শেষমেশ জিজ্ঞেস করলো যে ওনাকে যে আপনি আমার সাথে এরকম কেন করছেন, আমার সাথে আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আমার মতো তো আরও বাচ্চারা আছে, হ্যাঁ আমি তো আপনার সাথে ছোটোবেলা থেকে আছি, আপনি আমার সাথে হঠাৎ করে আপনি মানসিক যন্ত্রণা দিছেন, ঠিক আছে, এখন মাত্রাটা আরও বেশি কেন বাড়াই দিয়েছেন? তখন সে বলে যে তুই তো ওই ছেলের সাথে কথা বলিস, ওই ছেলের সাথে ঘুরোস, তো এটা দেখে ফেলছে। তারপর থেকে ও যে কারো কাছে যাবে, সবার কাছে গেলে বলতে গেলে যে আচ্ছা আমাকে এই মানসিক যন্ত্রণা দিচ্ছে, তো তারা সবাই এক কথা বলে তোর দোষের কারণে হয়েছে, তুই ওই ছেলের সাথে রিলেশন করছিস, এর জন্য কেন মিশতে গেলি বা কেন কথা বলতে গেলি বা কেন মিশতে গেলি, ও কারো কাছে সাহায্যের জন্য ও পুরো একা হয়ে গেছে, পুরো একা হয়ে গেছে। তারপরে আমি একটু ওর মুখ থেকে শুনি, পিউ আসলে ঘটনাটা কি ঘটছিল একটু বলেন তো। কেউ চাচ্ছিল না যে আমার সাথে ওর কোনো সম্পর্ক থাকুক, এবং সেটা তাদের জায়গা থেকে এথিক্যালি ছিল, কারণ তাদেরকে এভাবেই শেখানো হয়েছে, এভাবেই বড় করা হয়েছে, এবং তাদের জায়গা থেকে এটা তো অনৈতিক কোনো কিছু না আমি মনে করি, কারণ এটা তো অর্গানাইজেশনের এথিক্সের সাথে যায় না, অর্গানাইজেশনের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটার সাথে যায় না। এখন আপনাদের দুজনকে ভালো লেগে গেছে, ভালো লাগার ক্ষেত্রে তো ভালো লাগা কোনো নিয়ম মানে না, আইন মানে না, এটাও সত্য, তাই না? আমরা দুটো বিষয়কে একটু সমানভাবে দেখার চেষ্টা করব। হ্যাঁ বলেন। ইন্টার পরীক্ষা, তো ওই সময় আমার সাথে রিলেশন ছিল, তো ও কিছু সাবজেক্টে, দুইটা সাবজেক্টে একটু কম মার্ক পায়, ওই যে কলেজে পড়তো সেই কলেজের রুলস ছিল যে দুইটা সাবজেক্টে একটু কম মার্ক পেলে সে পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য যে গার্জিয়ান ডাকতে হবে। তো ওর সাথে আরও 3 জন পড়তো, ওদের অবস্থা ঠিক এরকম ছিল। তো দেখা গেল যে ওই 3 জন সুযোগ পেয়ে গেছে, হ্যাঁ একটু কম মার্ক পাওয়ার জন্য ওদের জন্য গার্জিয়ান গেছে, যে একই গার্জিয়ানই তো সবার জন্য একই গার্জিয়ান, যেহেতু ওরা গেছে যে ওই 3 জনকে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ করে দিছে, বাট ওরটা করে না, ওরটা সেই সুযোগটা দেয় না। ও অনেক কান্নাকাটি করে যে আচ্ছা আমাকে এই সুযোগটা দেন, আমাকে, আমি ভালো করব, আমি পারবো, আমি পরীক্ষা দিব। তো ওকে বলে যে তুমি এটা তোমার দ্বারা হবে না, বলে যে আমি কিন্তু ওদের চেয়ে ভালো রেজাল্ট করছি। তো বলে যে তোমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তুমি এই ছেলের সাথে আছো, তুমি ছেলের রিলেশন বন্ধ করে দাও, তারপর ভেবে দেখবো। তো ওই সময় ও আমাকে বলে এইসব কথা, তা আমি নিজে থেকে আমার থেকে মনে হলো যে ঠিক আছে, যেহেতু তোমার ক্যারিয়ার এটা, যে তোমার পড়াশোনা করা লাগবে, তোমাকে উঠতে হবে, আচ্ছা ঠিক আছে যে তুমি তোমার পড়াশোনার দিকে মনোযোগ দাও, তুমি বলো যে তুমি আমার সাথে রিলেশন ছেড়ে দিছো, আর আমিও এখান দিয়ে চুপচাপ থাকি কতদিন, তারপর পরিস্থিতি যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখা যাবে যে আমরা পরে ম্যানেজ করে নিব। তো ওই সময় কথা বলে না, 1 সপ্তাহ কথা বলে না। তো ওই সময় ও বুঝাচ্ছে যে আমি ওর সাথে রিলেশন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, তারপর ওরা দেয় না। তারপরে যখন কোনো সুযোগই দিচ্ছে না আর ও পারছে না, 1 সপ্তাহ থাকার পর ও আমাকে বললো যে আমি 1 সপ্তাহ যে কি কষ্টের মধ্যে ছিলাম, আমি তোমার সাথে কথা বলি না। আর ওপাশ দিয়ে ওরা আমাকেই ফোন দিচ্ছে, ফোন দিয়ে আজে বাজে কথা বা শাসাচ্ছে এরকম, যে তুমি কেন এই জানা সত্ত্বেও তুমি এরকম করলা। আমি ভয়ে ফোন ধরতাম না, ওরও ফোন ধরতাম না। ওই সময় প্রবলেম হয়ে গেছে, ওরও আমারও প্রবলেম হয়ে গেছে, যেহেতু সবাই জেনে গেছে বিষয়টা। সো আমার সামনে যিনি রয়েছে তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম আবু কাউসার। আবু কাউসার, এবং আপনার সাথে একজন আছেন, তিনি আপনার মা। জি। ওনার নামটা একটু আপনি বলেন, আপনার নামটা একটু বলেন আন্টি। আমার নাম আম্বিয়া খাতুন। আম্বিয়া খাতুন, জি। আম্বিয়া খাতুন হচ্ছে মা, এবং আমাদের এখানে কি যেন বলছেন, আবু কাউসার। কাউসার, মা এবং ছেলে মিলে আজকে জীবন গল্প বলতে এসছেন। আমি বহুত মানুষের গল্প নিয়েছি আমার এই জীবন গল্প ক্যারিয়ারে, কিন্তু মা আর ছেলে মিলে কখনো বসেছি কিনা পাশাপাশি আমার জানা নেই। আমার যতটুকু মনে পড়ে যে আমি এই ধরনের মা আর ছেলেকে পাশাপাশি বসিয়ে কখনো জীবন গল্পটা আনিনি। বোধ হয় একটা গল্প ছিল এরকম, লিমনের, যে র্যাবের গুলিতে আহত হয়েছিলেন, সেটা একটু অন্য ঘরানার টাইপের ছিল। কিন্তু আজকে একটু অন্য গল্প, অন্য রকম গল্প আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। তো কাউসার, আপনি শুরু করেন যেখান থেকে মনে আছে আপনারই জীবন গল্প, সেখানে একটা পার্টে আপনার মা আসবে, আমরা যতদূর জানি। হ্যাঁ। তখন স্যার আমি যখন প্রতিবন্ধীটা যেটা হই, আমার নানুর ছিল অন্ধ, যেমন নানুর ছিল অন্ধ। মেন কাহিনিটা আমি যেটা শুনছি, নানুর থেকে আমার আব্বু আগের বিয়ে ছিল, একটা বউ ছিল, সেখানে আমার বাবার ছেলে ছিল, মেয়ে নেই, 7টা সন্তান, ছেলে সন্তান। তারপরে আমার আব্বু বামনবাড়ি এসে আমার নানা বাড়িতে স্থানীয় একটু থাকার জায়গা পাওয়ার পরে, তারপরে আমার মাকে বিয়ে করে, মানে সেকেন্ড বিয়ে ছিল? জি জি, সেকেন্ড বিয়ে। আমার মা 2 নম্বর বিয়ে ছিল। তখন আমার মাকে জানি না, সেটা আল্লাহ পাক, যেটা শোনা কথা আমার খালাম্মা থেকে শুনি, আমার মাকে বিয়ে করছে একটা মেয়ের আশা।
অনেক বছর ধরে আমার মার ঘরে সন্তান হয় না, তা করে কবির স্টপরে ধরে তারপরে আল্লাহ পাক আমার একটা বোন বেরোচ্ছিল, আমার বোন বড় ছিল। আমার বোনে বড় পরে আমার বোনের যখন 4 বছর হয়েছিল তখন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠায়। তখন আমার বয়স ছিল 4 দিন। তখন আমার আব্বু ভিতর তো কি সেটা তো আর কেউ বলতে পারে না, মানুষের ভিতর কী উদ্দেশ্যে নিয়ে আসছে। অনেক বছর আমার আব্বু সেখানে ছিল আমার নানুর বাড়িতে। তারপর আমার আব্বু আমার বোনকে নিয়ে চলে যায়। আমার পৃথিবীতে আমার বোনটার জন্য অনেক কাঁদনা আসে। আর আমার মা তখন চলে যায় আমাকে, বলতে কোথায় চলে যায়? আমার আব্বু রাত্রেবেলা সবার ক্ষেত্রে বিদায় নিয়ে, আমার নানু অন্ধ ছিল বেলে আমার খালাম্মার কাছে, আমার খালাম্মা দেশে ছিল, আমার খালাম্মা ছিল চট্টগ্রাম, গার্মেন্টসে চাকরি করতো, অভাবের সংসার তো। তারপরে সেখান থেকে রাত্রেবেলার পরে শুনলাম আশেপাশে মানুষগুলা তোর বোন অনেক সুন্দর ছিল। আমার ভাগ্য আমি জানি না, আল্লাহ পাক। আমরা মা তখন কোথায়? আমার মা আমার নানুর বাড়িতেই। তখন আমার ছুটি করে, যখন আমার 4 দিন বয়স, আচ্ছা আচ্ছা 4 দিন বয়স, তখন আমার 7 দিন হলে ছুটি ওঠে, আমাদের গ্রামের ভাষা বলে ছুটি। আচ্ছা, মানে অন্য একটা ঘরে ছিল? জি জি, অন্য একটা ঘরে ছিল, আতুর ঘর যেটাকে জি বলে। জি আতুর ঘর, সেই ঘরে ছিল ভাই। তারপর আমার আব্বু চলে যায় পরে, তারপরে হোলকাল চলে গেছে, আমার মাও কান্না, তার বউ এরকম কীভাবে কাজ করলো। আমার আম্মু তো আর বরিশাল যায়নি, আমার বাবার দেশ দেখেও নেই। সেখান থেকে এসে পরে এখান থেকে ভাবলে আমার অনেক কষ্টে বড় হয়। যখন আবার বেলা আমার 15-20 দিন বয়স ছিল, তখন আমার আম্মুর আবার মাথা আবার একটা আলগা দোষ ছিল। মাগরিবের টাইমে সন্ধ্যার 8টা, তখন ঘরে যে মরিচ যে বাটে পাটা, সেই পাটার মধ্যে আমার আম্মুর একটা মাথা আলগা বর দিছে, তারপরে আমাকে ছেড়ে দিছিল। সেখান থেকে পরে আমার মাজাটা ভেঙে গেছে, এখনও সেই ব্যথা পাই। তারপর আমার নানু অন্ধ ছিল, ডাক্তার চিকিৎসা করতে পারে না, সেখানে ওই আগে দেশ গ্রামে কোয়ালতেরি আছে, সেগুলো আতুর যারাই তো চিকিৎসা করতে কবিরাজি পারে, ট্রিটমেন্ট যেটা কবিরাজি ট্রিটমেন্ট ছিল, জি সেভাবে করেছে। এতটুকুই যারাইছে। আমার নানু অন্ধ ছিল তখন এইভাবে, আর এরকমই করে নেই। ওখানে হাঁটতে গেলে একটু ব্যথা হবে, পায়ে একটু সমস্যা, হাঁটতে গেলে ব্যথা হবে অনেকে। আমার নাম কত সুন্দর একটি নাম, কাউসার সূরা একটু আছে, অনেক সুন্দর একটা কাউসারের সূরা, ইন্না তো না কাল কাউসার। কাউসার, সেই সূরাটা এই নামে আমার নানু ছিল, নানু বলে লাগছিল এই নামটা। তখন পালাইছে পরে আমি এতে বুঝি না, অনেক কষ্টের বড় হয়। অভাব ছিল খানার, আমি যেটা যতটুকু আমার মনে ছিল চুলা লাল মাটি সহকারে খাইছি। অভাব ছিল আমাদের, মানে চুলা যে আপনার পোড়া জীবনের মাটি। একদম প্রাথমিক স্মৃতি যদি বলি তাহলে এগুলো হচ্ছে আপনার, আপনি যে ঘটনাগুলো বললেন সেগুলো তো আপনি বড় হয়ে শুনেছেন, জি জি দেখেন নাই, কিন্তু আপনার একেবারে যেটা মনে আছে সেটা হচ্ছে যে চুলা লাল মাটি জি খাচ্ছেন। জি জি, চুলা এটা লাল হচ্ছে মাটি আপনার জীবনের প্রথম জীবন দিককার স্মৃতি। প্রথম আচ্ছা, চুলা লাল মাটি খেতাম অভাবে, খানা আনতে পারলে খাইতাম। পরে গান্দা চাউলের মার দিয়ে ভাত খেতাম, তরকারি কম ছিল, লবণ দিয়ে এটা দিয়ে আমার খালাম্মা ছিল, এটা কারাকারি করতাম, অনেক মার দূর খাইতাম। কে বেশি খাবে, কে ক্ষুধার ঠেলা টানাটানি করতাম, বাগাবাগি করে দিত। অনেক কষ্টে সেভাবে বড় হয়ে আমার খালাম্মা, আমাদের ফ্যামিলির সবাই বড় এরকম কষ্টে। তারপরে স্যার এইভাবে বড় হতে আস্তে আস্তে বড়, যখন আমার 10 বছর লেখাপড়া করতে পারি না, অভাবের সংসার, এতটুকু বুঝি না লেখাপড়া, চলাফেরা বন্ধু বান্ধবের সাথে আটা বিরাজ করে, সবাই আমাকে ন্যাংডা বলে ডাকে। কি বলে ডাকতো? ন্যাংডা, আমার পায়ের ওই যে সমস্যা পায়ের থেকে। সমস্যা ছিল জি, এই কারণে। জি, এটা মাঝে মাঝে স্যার নীরবেলা আমি আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ আমার পাটা এরকম বানাতে কোনো মানুষের ক্ষেত্রে আমার ভাগ্য আছে। আবার মনে মনে নিতাম যেহেতু আমার পা ভাঙ্গা, অবশ্যই ন্যাংরাই ডাকবে না, আর কি ডাকবে, তাদের মনে মনে আনন্দ পা ডাকে, এই জন্য আর কিছু বলি না। অনেক বলতাম ভাই এটা বলিস না, আমার তো একটা নাম আছে, আমার ন্যাংরা বুঝি না, তারা এই নামটা ডাকলে একটা সরাসরি যাবো, সবাই একটা নামটা এরকম, এই নামটা বাসস্থ হয়ে যাবে। তারপরে ভাইয়া সেখান থেকে ডাকতো, মানুষের কিছু বলতাম না অনেকে। সেখান থেকে আমার লেডু FM থেকে কিছু কিছু গান শুনলে, সেখান থেকে আমার প্র্যাকটিস, গান শুনলে গান মুস্ত পড়তাম, গান আধুনিক গান, এগুলো বিভিন্ন গান গাইতাম, শুনে মুস্ত হলে সেভাবে হতো। যখন 11 বছর হয় তখন আমাদের অভাব সংসার চলতে পারতেছে না, তখন আমার খালাম্মা আমাকে বাসা বাড়ি দিয়ে বলি। সেখানে স্যার বলছিল বাসা বাড়ি ঝাড়ু দিতাম, 2 বেলা একটু বাজার টাজার করে আয়না দিতাম। সেখানে স্যার অনেক কষ্টের মনগুলো আসলে কান্দে আসছে। গেছি পরে আমাদের দুজনকে খাবার দেই সেই মহিলা। আপনি 11 বছর বয়সে কি কোনো ধরনের লেখাপড়া করার সুযোগ হয়েছে? লেখাপড়ার সুযোগ করতে পারিনি, কোথাও কোনো লেখাপড়া না করার না সুযোগ না, পাননি? আচ্ছা। আর্থিক সমস্যা, খানা পানা। তো 11 বছর বয়সে আপনাকে কোথাও কাজের বাসা জন্য বাড়িতে দেওয়া হয়? কাজে দিয়ে ফেলি, বললাম মামা এখানে থাকা যাবে না, অবশ্য এখানে কষ্ট আমাদের, কোন পাবে। পরে ভাই কথা বলার পরে ওই যেই লোক আমাদেরকে নিচ্ছিলাম আমরা বলছি ভাইয়া আমরা থাকবো না, আমরা চলে যাব। পরে ওরে এমন একটা মাথার ওয়ালের মধ্যে বাড়ি দিয়ে তার মাথাটা ফুলে যায়। তার আপনার মামা ছিল সম্পর্কে? যে সম্পর্কে মামা ছিল, আচ্ছা, তার নাম ছিল আলামিন। তার কান্না দেখে আমি কই না, আমি যাবো না, আমি ভয়ে আমি এখানে থাকতাম।
তারপরে ওইখানে অনেক কষ্ট থেকে খানা দানের কষ্ট, এভাবে অত্যাচার মারধর করতো, খাবারের কষ্ট, খায় পেট ভরতো না। আমি পরে নিয়ে লাগে আমি আম্মু কেন আমি আমার আম্মা ডাকতাম, আমি খালাম্মাকে। আপনার মা কোথায় চলে এসেছে? আমার মা আমাকে ফালাই দিয়ে নিখোঁজ? জি নিখোঁজ। আমার বোনের সুখে সুখে পাগলে যেত, পাগলে আমার মা অনেক নিউজ ছিল। আচ্ছা, মানে বিষয়টা এরকম যে আপনার বোনের যে বোনকে চুরি করে নিয়ে আপনার বাবা চলে হ্যাঁ, গেছে। আমার আব্বু যখন আমার আম্মু 6 বছর হয়ে আমার বয়সটা যখন মোটামুটি একটু বড় হয়ে গেছি, আচ্ছা, তখন আমার মার মাথার মনে একটু নলেজ হয়েছে আমার বোনের সুখে সুখে পাগল হয়ে গেছে। পরে 15-16 মানে বছর যেখানে পরে খুশি ওখানে চলে যেত। চলে যেত, আর বাড়িতে এখানে ছিল না। তার মানে 15-16 আপনি বছর আপনার বুদ্ধির বয়স হওয়ার পরে বুদ্ধির মাকে বয়স- দেখেননি? না, 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 11 বছর বয়সে না, না। মাকে এভাবে মনে নাই? নবক সময় মার মনে নেই, খালাম্মাকে মা ডাকতাম। খালাম্মা আচ্ছা। কাছে বড় হই। আপনার কি কিছু মনে আছে? সেটা হচ্ছে যে কোথায় যেতেন, কি করতেন, এগুলো কিছু মনে আছে আপনার ওই সময়টাতে? না আমার, আপনারা তো আমি ছেলে দেখছি না, সেই সময় আমার কোনো খেয়াল আছিল না। আচ্ছা, ছেলের আমার কোনো খেয়াল আছিল না। এরপর মানুষের কাছে শুনতে তো আমার ছেলের খেয়াল আসছে। তার মানে ওই সময়টাতে আপনি কোথায় আছেন কিছুই জানেন না? না, আমার সেই সময় মাথার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে প্রিয় শ্রোতা যে এই যে কাউসার ওর মাকে নিয়ে আজকে এখানে এসছে, এবং ওর কাউসারের জীবনে মা ছোটবেলাতে ছিলই না, ওর খালাম্মাকে ও মা বলে ডাকতো। এবং এই যে আম্বিয়া খাতুন ওনার মা, তাকে যে ওনার জীবনে পাওয়া, এটাও খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আমরা একটু ধীরে ধীরে সামনের দিকে এগোবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকে জীবন গল্পটা কতটা ইন্টারেস্টিং। কাজের বাসায় ছিলেন আপনি 1 বছর, এবং ওখানে আপনাকে যেটা বলছেন যে খাবার দাবার এবং অনেক প্রচুর কষ্ট ছিল, কষ্টে ছিলেন। খালাম্মারে মা ডাকতাম। খালাম্মা মোটামুটি আদর করছে ভালো, মার আদরটা মোটামুটি খালাম্মা দিচ্ছে, খালাম্মার তুলনা হয় না, সে লিন দিতেও পারবো না। মা তো মাই। খালাম্মার একটা ছেলে আসলো, খালা তবে আলামী, দুজন আপন ভাইয়ের মতন বড় হয়েছিলাম। তারপরে এখান থেকে অনেক কষ্টে স্যার, ওই যে বললাম মক্কা শরীফে কাবাডিটা আমাদের সালাম করতাম, আল্লাহ কাছে বলতাম আল্লাহ আমি নামাজ পড়বো এখান থেকে যাইতে পারলে। মক্কা শরীফের কি কোনো ওই যে শোপিস? মদিনা শরীফের ইয়াগুলা, ছবির দৃশ্যগুলা ও আচ্ছা, ঘরের মধ্যে যেটা ঘরের ছিল। মধ্যে টাঙ্গানো ছিল, সেটা আমাদের সালাম করতাম। সালাম করতাম, বলতেন যে আল্লাহ আমি এখান থেকে আল্লাহ বেরোতে- আমাকে এখান থেকে উদ্ধার করেন, মদিনা নবীর উম্মত যদি হয়ে থাকি আমি জানি না বুঝতে কোন পেরেছি। পাপের কারণে। ঠিক আছে, পরে তো আপনার খালাম্মা আসলো একদিন। হ্যাঁ, যে আমার খালাম্মার কাছে, তারপরে খালাম্মা আসছে, পরে খালাম্মা কাছে বললাম আল্লাম্মা, আম্মা ডাকতাম তো, বলতাম আম্মা এখন অনেক কষ্ট, মা খাইতে পারি না, চামচ দা গন্যা 3 চামচ বাদ দিয়ে গোল চামচ দা, ডাবলের গোল চামচ গুলো খায়া পেট ভরে না। খালাম্মা খুঁজা দাঁড়া দেখি দিব। পরে এখান থেকে অনেক কষ্টের বিনিময়ে সেখান থেকে গেছি। সেখান থেকে যাওয়ার পরে দেশে আসা লেখাপড়া করতে পারিনি। খালাম্মারে বলছিলাম লেখাপড়ার সুযোগ দিতে। দেশে ছাগল আসলো, আমাদের ছাগল পারতো, ছাগল নিয়ে এসে ফোঁটা দিয়া চোখের মাঝে পাল লাগতাম, বৈশা ছাগলের ঘাস খাওয়া বাড়িতে আসতাম, ঘোরাফেরা করতাম। লেখাপড়া করতে পারি নাই, লেখাপড়া বুঝিও নাই এতটুকু। বিরতি নেব এখানে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। কাউসার এবং তার মা রয়েছে আজকে এখানে, এবং ছোট্ট একটা বিরতির পর আমরা তাদের জীবন গল্পে আবারও ফিরে আসছি। আর ইফাকে আপনাদেরকে মনে করিয়ে দিই, যারা এখানে জীবন গল্প শুনছেন তারা যদি মনে করেন যে আপনি এসে জীবন গল্প বলবেন, আপনার নিজের জীবনের গল্প, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904 আমি আবারও বলছি 09611904 ছোট্ট একটা বিরতি। চালাবেন, আমি আপনার পিছনে ধাক্কা দেবো, ব্রিজগুলো তো আর উঠতে পারো না, আপনি আমার কিছু দিয়ে। কোন দুইজন? আমাদের পাশে একজন ভাই নুম মোহাম্মদ নাম, আচ্ছা, ওর সঙ্গে মিলে আপনি যুক্ত নিলেন। সঙ্গে মিলে রিক্সাগুলো পেছনে রিক্সা ঠেলবেন? হ্যাঁ, রিক্সা ঠেলবো। পরে ব্রিজ আসলে ঠেলতাম, অনেক জায়গায় চলতে না চলে দুজন পেছন ধরে ঠেলতে নিয়ে যেতাম, মাঝে মাঝে একটু উঠেটা জিরাইতাম। করতে করতে এখানে কিছু পাইতাম, 10-5 টাকা 20 টাকা দিত কার দিন। 30 টাকা মারলে এলা 20 টাকা আবার 10 টাকা দিত, ভাড়া আবার দিয়ে তো রিক্সা ভাড়াও দিত আবার 10 টাকা। স্বাধীন মারতে মারতে পরে হঠাৎ করে ভাইয়ের মাথা যুক্তি আলো, তাই ওর তুলে এমনি তাই 3 জন টানা হইতেছে, মাঝে মাঝে ওইটা জেলা চাপা লাগে। তারপরে ভাই আমাকে ছেড়ে দেন, না কসর তো লাগবে না, আমি একই চালাতে পারবো। পরে সেখানে আর ভাগ্য নাই, পরে সেখান থেকে কষ্ট করে স্যার তারপরে এখানে থাকতে পারি নাই। পরে খালাম্মার কাছে বড় হয়েছে। আমরা খালাম্মা আদর করতো, যে কোনো জিনিস খেলে আমার খালাম্মার একটা নীতি আবার কি, সবাইকে এক নিয়মভাবে ভাগ করতো, ছোটো হার বড় হোক, তার ভাগ সে খাবে, তোমারটা তুমি খাবা। খালাম্মা অনেক কষ্ট বড় করছে। সেখান থেকে হওয়ার পরে আসলাম, সেটা গেল কাহিনি। তারপরে আমরা চট্টগ্রাম গ্যালাস চাকরি, স্যার এই হোটেলে গ্যালাস পরিষ্কার করে স্যার অনেক মার খেতাম, কামড়াতাম, প্লেট ভেঙে গেলে বেতন দিত 600 টাকা বেতন ধরছিল, বেতন আর পাইতাম না, 4 মাস ফ্রি। প্লেট ভেঙে মারতো না, বেতনের ক্লিট করতো, কাটটা লাইতো। সেই যে মাঝে মাঝে ম্যানেজারে 2 টাকা 1 টাকা দিত, এটি বকশিস। তারপরে স্যার এখানে অনেক ভালো কাস্টমার আসলে খেয়াল রাখতাম কোন স্যারে টাকা দে বকশিস দে। স্যার গ্যালাসটা সুন্দর করে ধুয়ে
প্লেট দিয়ে 4 পিস দিয়ে ঘুরিয়ে একটু পরিষ্কারভাবে দিতাম, হুম। যেন খেয়ে যেন ওইটা পরিষ্কার দেখে আমাকে 2-1 টাকা দে বকশিস। কেউ 1 টাকা, কেউ 2 টাকা দিত। সেই টাকাগুলো আমরা একটু জমাতে পারতাম স্যার। সেই টাকাগুলো একটু খালাম্মার কাছে দিতাম, এটা দিয়ে চলতো। এভাবে করতে হতে হঠাৎ করে এক কাস্টমারের প্রেমিকা নিয়ে মনে বসছিল, মানি ব্যাগটা লাগার সময় মানিটা পরে গেছিল, ওর প্রেমিকের মনে ভিল দিছিল, পরে গেছে ফেলে। পরে যাওয়ার তো সময় আমার খেয়াল আছে কাস্টমারটা। পরে সেখানে স্যার মানি ব্যাগটা পাইয়া আমার উস্তাদকে বলতাম যে উস্তাদ এরকম একটা মানি ব্যাগটা পাই, সেখানে অনেকগুলো টাকাও স্যার, কয়টা তাহলে লাখ আমার কাছে দিলে 2 জনে ভাগ করে নেব। আমি বলছি, এটা কি অসম্ভব। পরে এটা গিয়ে ক্যাশে নিয়ে দিলাম, আমি বলছি না এটা অসম্ভব, এটা হয় না। পরে এটা বসের কাছে দিয়ে দিছি। বস এরকম করে একটা কাস্টমার তুই চিনবি, দেখলে আমি বলছি আসলে চিনবি, এটা লাইখাদের ক্যাশে। কারণ এটা দেওয়াটা মানে আমি এখন যেটা বুঝি এটা দোকানের একটা সুনাম, কারণ আমি ওইলার কাছে একটা ভালো লেগে গেলাম, ছেলেটা খুব ভালো, লুবি না, চট্টগ্রামের কথা। পরে ওই লোক আসতে পারে, মামা ওই দিন আপনি মানিব্যাগটা ফালে দিয়ে গেছিলেন, এই মানিব্যাগটা ক্যাশে আছে। পরে এলা নিয়া আমাকে যে 2 টাকা বান্ডেল একটা ছিল 1-1.5 মতন হবে, সেই বান্ডেলটা আমাকে দিয়া পরে বলছে সেটা হতে তোর আরে এই মল্লা যদি কোনো অর্ধে না আরো জানাবি দে, তোর কোনো সময় দেয় না। পরে এখানে বেগিন অনেকটি আসলে তুই আর নলাই দেখা কি মামা গরিব হইতে পারি দে, আর শরীর দেন মানে আল্লাহ দেওয়ার মালিক। পরে এই কথা হইতাম দে। পরে কইছে পারে মামারে, পরে অনেক আমাকে আদর করতো, সবসময় আসলে সবসময় 5 টাকা 10 টাকা দিত, ওই একটা মহাব্বত স্যার। পরে ওই টাকাগুলো কিছু জমতো স্যার, সেটা দিয়ে কোন সময় জামা কিনতাম, অনেক তো শখ হয়, অনেক কষ্টে সেখান থেকে গেল। পরে হঠাৎ করে আমি পড়া একটা শিখার চেষ্টা করলাম, গান গাইতে মজার গান গাইলে স্যার কিছু অনেক মহিলার অনেক ভাই বেদার পোলা পানি করতো, আমগর নামে একটু বানায় প্রেমিকার নামে গান গাইবি, তোকে আমরা বকশিস দিব। বাউল গান শিল্প ওটার আগে গান গাইতাম, কিছু বকশিস পেতাম, সেটা দিয়ে বন্ধু বান্ধব খাইয়ে ফেলতাম। আচ্ছা, অনেক কষ্ট, অনেক মহিলারও 2-4-5 টাকা দিত, সেটা দিয়ে অনেক টাকা মোটামুটি খাইয়ে খাইয়ে চলতাম। ওখানে বুঝছি আবার অনেক আপনার মতন স্যার 2 জন ভাই ছিল, ওইখানে একটা নাটক ছিল। এখন তো মেয়েদেরকে পাওয়া যায়, ওখানে মেয়ে ছিল না, পুরুষকে দিয়ে মেয়ে সাজাইতো। ওই যাত্রার মধ্যে মাঝে মাঝে একটা গান গাইতাম, সেই যাত্রা থেকে 2টা বই পেয়েছিলাম পুরস্কার। আমি বই তো আর পড়তে পারি না, সেই বইটা আমাদের বাড়ির পাশার সর্দার ছেলে জুয়েল ভাই, সেই বাড়ির কাছে বিক্রি করে দিতাম, 30 টাকা দিছিল। সেই পুরস্কারে আমার অতি জীবনে ফার্স্ট গান গাওয়ার পর পাইলাম। সেখান থেকে কাহিনী গেল স্যার। তারপরে ইদারিং বছর 2-3 বছর আগে পরে আমাদের গ্রামে একজন বাউল শিল্পী ছোট আবুল, সেই ছোট আবুল একদিন আমার নিতে চাইছিল গান গাইতে, মিলার অনুষ্ঠান আগে তো আসার আগে গান গায়ে অনেক পোলাপানে লাগতাম। দেশ গ্রামে তো বাউল গান আরম্ভ হয় 11টা-12টা বাজে আরম্ভ হয়। সেখান থেকে ভাই আসার আগে কিছু গান গেলে অনেক মানুষের 2-4-5 টাকা দিত, শূন্য গান, বাউল গান। আবুল সরকারের একটা গান গাইছিলাম, গাওয়ার পরে সে আবুল সরকারে আসার স্টেজের